স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। ঠিক আছে। তো আজকে আমাদের ডেভিড হার এবং ড্রিঙ্ক ওয়াটার বেথুনটা পাচ্ছি। আজকে ক্লাসের পরে আমি সালগুলোর একটা ইয়ে পাঠিয়ে দেবো আজকে বা কালকে। ডেভিড হেয়ারের এই যে প্রথম জীবন যেটা লেখা আছে, তো এটা এতটা করার দরকার নেই, মানে বেসিক জিনিসটা জানলে হবে। মানে তিনি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, স্কটিশ ছিলেন, আর কলকাতায় এসে ঘুরে ব্যবসা শুরু করেন। সালটা জানা দরকার নেই। ঘুরে ব্যবসা শুরু করেন, প্রচুর অর্থ উপার্জন করেন, এবং সেই সময় তিনি ঔপনিবেশিক শাসনে, ব্রিটিশ শাসনে দেশের মানুষের যে দুর্দশা দেখেন, সেটা দেখে অত্যন্ত ব্যথিত হন। তাই জন্য তিনি ছিলেন একজন ভারতপ্রেমিক মানবতাবাদী। তাই তিনি ভেবেছিলেন এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার প্রয়োজন। তাই জন্য তিনি অনেক কিছু কাজ করেছেন। কাজগুলো 1870 হিন্দু কলেজের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হ্যাঁ, কথাটা খুব আস্তে আসছে। আচ্ছা, এবার ঠিক আসছে? হ্যাঁ, আচ্ছা, আমার সাউন্ডটা একটু কম ছিল আসলে। আচ্ছা, তিনি 1817 সালে এই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে বই টই ছাপা হতো, বাংলা ইংরেজি দুটি পাঠ্যপুস্তক এখান থেকে ছাপা হতো। এবারে এটা মনে রাখতে হবে যে ডেভিড হেয়ার নারী শিক্ষার জন্য অনেক কিছু কাজ করেছে মেনলি। তো নারী শিক্ষার জন্য তিনি কি কি কাজ করেছিলেন প্রধানত, সেটা দেখতে গেলে ফার্স্টেই আমরা পাবো তিনি কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, বিখ্যাত কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে এখন অন্যতম হচ্ছে হেয়ার স্কুল যেটা। আচ্ছা, এখানে আরো দেয়া নেই, মানে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য এখানে শুধু লিখেছে কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সামাজিক আন্দোলন গড়ে তোলেন। কি কি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বা কি অত কিছু দেয়া নেই, সেটা আমি একটু পরে বলবো, তো সেগুলো অ্যাড করে দিতে হবে। আচ্ছা, শোষণের বিরোধিতা, তিনি ভারতীয়দের ওপর ঔপনিবেশিক যে শোষণ চলতো তখনকার দিনে সেটার বিরোধিতা করেন। কি বিরোধিতা করেন, মানে মেনলি তিনি লেখনীর মাধ্যমে সেগুলিকে তুলে ধরতেন এবং প্রচার চালান, এই টাইপের কাজ করতেন। আচ্ছা, কিসের বিরোধিতা করেছিলেন একবার জেনে রাখা দরকার। নিষ্ঠুর যে শ্রম আইন ছিল, তখন শ্রম আইন বলে একটা আইন ছিল, সেই আইনে বলা হয়েছিল মানে শ্রমিকদের কত ঘন্টা কাজ করতে হবে এরকম একটা বেঁধে দেওয়া হয়েছিল। খুব সারাদিনের মধ্যে অনেক বেশি সময় ধরে কাজ করতে হতো তাদের। আচ্ছা, আর তাছাড়াও শ্রম আইনে বলা হয়েছিল যে মানে যে শ্রমিক তার মালিকের যে কোনো মানে যা কিছু কাজ দেওয়া হবে তা সে করতে বাধ্য, মানে এরকম একটা আইন করে দেওয়া হচ্ছিল। তারা সেটাকে বিরোধিতা করলে বা কিছু করলে তাদেরকে আর কি কারাদণ্ড দেওয়া হতো। আর এছাড়াও আরো কি বলা হয়েছিল যে তাদেরকে যখন ইচ্ছা দাস হিসেবে ইউরোপে রপ্তানি করা যেত, এরকম একটা কথা বলা হয়েছিল। শ্রম আইন আমাদের নেই, যেহেতু জানার দরকার নেই সেটা, কিন্তু জেনে রাখতে হবে শ্রম আইনের জন্য যে শ্রমিকদের দাস হিসেবে ইউরোপে রপ্তানি আর সংবাদপত্রের উপর সরকারি বিধিনিষেধ এসবের বিরুদ্ধে প্রচার চালানো। এটা ফার্স্ট চ্যাপ্টারে আমি যেটা বলেছিলাম একবার, যে তখন সংবাদপত্রগুলো ব্রিটিশদের বিভিন্ন অত্যাচার তুলে ধরতো, তো সেই সমস্ত ব্রিটিশ বিরোধী কথা বললেই সেগুলোকে ব্যান করে দেওয়া হতো মেনলি সমস্ত সংবাদপত্রকে। যেমন হিন্দু প্যাট্রিয়ট আমাদের 4 বছর ব্যান ছিল, এটা আমি প্রথম চ্যাপ্টারে আর কি বলেছিলাম একটা কোয়েশ্চেন। সেরকম সরকারি বিধিনিষেধ করা হতো, মানে তাদেরকে মুখ খুলতে দেওয়া হতো না, ব্রিটিশ বিরোধী কথাবার্তা বলতে দেওয়া হতো না। এই যে কাজকর্মগুলো ব্রিটিশের, সেগুলির বিরুদ্ধে ডেভিড হেয়ার প্রচার চালিয়েছিলেন। আচ্ছা, দেশাত্মবোধ, কিরকম ভাবে তিনি জাগিয়ে তুলেছেন দেশাত্মবোধ, সেটা হচ্ছে
তিনি বাংলাকে এত ভালোবেসে ফেলেছিলেন যে তিনি বাংলা ভাষাতেই কথা বলতেন, বাংলাতে দেশীয় খাবার খেতেন, দেশীয় পোশাক পরতেন এবং স্থানীয় সামাজিক আচার অনুষ্ঠানে যোগ দিতেন এবং জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতেন সমস্ত মানুষকে। আচ্ছা, আর তার অবদান কি কি ছিল? অবদান হচ্ছে মানব কল্যাণে তিনি যাবতীয় অর্থ ব্যয় করেছিলেন। তিনি তার যা কিছু অর্থ তার সংগ্রহ ছিল, ঘড়ি ব্যবসায়ী থেকে যা কিছু তিনি আয় করেছিলেন সবকিছুই তিনি দান করে গিয়েছিলেন। আচ্ছা, এবারে ডেভিড হেয়ারের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কি ভূমিকা ছিল, মানে শুধু শিক্ষা বিস্তারে ভূমিকা বলে যদি বলা হয় এটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আগেরটার থেকেও এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা বিস্তারটাই তো আমাদের আছে সিলেবাসে। কি কি করেছিলেন তিনি? ঘড়ি ব্যবসা করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, সেই সমস্ত অর্থই কিন্তু তিনি দান করে গেছিলেন, বিপুল অর্থ ব্যয় করেছিলেন। আচ্ছা, আর হিন্দু কলেজের ভূমিকা যেটা বললাম, 1817 সালে 20 জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায় হিন্দু কলেজ। সেখানে ডেভিড হেয়ার এবং অন্যান্য অনেকে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সেটি প্রতিষ্ঠার জন্য। তারা প্রথম প্ল্যান করেছিলেন যে হিন্দু কলেজ তৈরি করা হবে। অবশেষে ওই যেটা বলেছিলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার হাইডিস্ট, মানে তার সমর্থনে হিন্দু কলেজটি প্রতিষ্ঠা হয়, মানে একটা বিল টাইপের কিছু একটা পাস হতে হবে প্রতিষ্ঠার জন্য, তো সেটা ওই বিচারপতি স্যার হাইডিস্ট পাঠিয়েছিল। এই কলেজ প্রতিষ্ঠার তার সক্রিয় ভূমিকা ছিল। আর একটা যেটা বাংলা আর ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তকের জন্য তিনি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন 1817 খ্রিস্টাব্দে। এবার এই যে স্কুল প্রতিষ্ঠা, এটা যদি আগের কোশ্চেনটা পড়ে, আগের কোশ্চেনটা হচ্ছে তার এমনি জেনারেল কি কাজ করেছিলেন সেটার উপর, আর এটা হচ্ছে শিক্ষা বিস্তারে কি করেছিলেন। তো এখানে যে স্কুল প্রতিষ্ঠা সেটা ওখানে ঢুকিয়ে দেওয়া যাবে ওইটার অ্যান্সার লেখার সময়। তো স্কুল প্রতিষ্ঠা হচ্ছে 1818 সালে তিনি প্রথম একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এটার কি কি নাম ছিল, নামগুলো মনে রাখতে হবে। প্রথম নাম ছিল আরপুলি পাঠশালা, সেকেন্ড নাম হয়েছিল কলুতলা ব্রাঞ্চ স্কুল। তারপর 1856 সালে স্কুলটির অনুদানের দায়িত্ব গ্রহণ করে সরকার, ব্রিটিশ সরকার। সাল মনে রাখার দরকার নেই, প্রতিষ্ঠাটা মনে রাখতে হবে 1818। আর নামগুলো আরপুলি পাঠশালা, তারপরে তার পরে নাম হয় কলুতলা ব্রাঞ্চ স্কুল, পরবর্তী কালে তার নাম হয় হেয়ার স্কুল, যেটা এখনো বর্তমানে আছে। যেমন বিটন স্কুলটা যেমন হিন্দু গার্লস স্কুল ছিল প্রথমে নাম, সেরকম এটা প্রথম এই সমস্ত নাম ছিল। এবারে নারী শিক্ষা, নারী শিক্ষার জন্য মানে ওই যেটা হেয়ার স্কুলটা কিন্তু নারীদেরই ছিল মানে প্রথম কালে, পরে অবশ্য চেঞ্জ হয়। আর ডেভিড হেয়ার বাংলা নারীদের মধ্যে শিক্ষা প্রসারে অনেক উদ্যোগ গ্রহণ করেন। মেয়েদের জন্য কলকাতায় বেশ কয়েকটি স্কুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এবার মেডিকেল কলেজে ভর্তির জন্য অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ওই যেটা বলেছিলাম, যারা উগ্র বা গোঁড়া হিন্দু ছিল তারা স্টুডেন্টদের পড়তে দিত না মেডিকেল কলেজে, কারণ সেখানে যেহেতু শব ব্যবচ্ছেদ করা ছিল এবং শব ব্যবচ্ছেদকে তখনকার দিনে মনে হতো হিন্দু বিরোধী, আর মুসলিমরা তো যেতই না সেই সমস্ত কাজের জন্য। এবং পরের দিকে রাধাকান্ত দেব এবং অন্যান্যদের প্রচুর প্রচারের ফলাফল হিসেবে হিন্দু মুসলিম সবাই আস্তে আস্তে পড়াশোনা শুরু করে এবং একের পর এক ব্যাচ বেরোতে থাকে। অনেকে সেখানে গ্র্যাজুয়েশনের পর বিলেতেও যান পড়াশোনা করতে, এবং এই সমস্ত কাজে ডেভিড হেয়ার ছিলেন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অপরিসীম প্রচার চালিয়ে এবং মানুষের মনে কুসংস্কার দূর করে তিনি ছাত্রছাত্রীদের এই কলেজে ভর্তি হতে উৎসাহিত করেছিলেন। দাদা, হ্যাঁ বল। তাহলে এই স্কুলগুলো তাহলে ইংলিশ মিডিয়াম স্কুল ছিল? হ্যাঁ, এই স্কুলগুলো সবই ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। দাদা, তখনকার দিনে হিন্দুরা সব ব্যবস্থা করতো না, মুসলমানরাও করতো না? না, তখন মুসলিমদের কথা তো ছেড়েই দিলাম। তখনকার দিনে মানে মুসলিমরা ব্রিটিশদের একটা অন্য চোখে দেখতো। তার কারণটা হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে তার আগেও যে মুঘল সাম্রাজ্য বিস্তার ছিল, এবার মুঘলরা মুসলিম ছিল। তারপরে যখন ব্রিটিশরা আসার পর ওরা অনেকটা ব্রিটিশদের সন্দেহের চোখে দেখতো, কারণ ব্রিটিশরা একদম অনেক মুঘলকে হত্যা করেছিল, অনেক মুসলিমদের হত্যা করেছিল, স্বাভাবিকভাবে তাদের সন্দেহের চোখে দেখতো। এই জন্য ব্রিটিশদের কোনো কিছুই তারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারতো না প্রথম দিকে। আচ্ছা, আর
হিন্দুদের তখনকার দিনে যে কুসংস্কারাচ্ছন্ন যে শাস্ত্রগুলো ছিল সেগুলোতে আর কি সব ব্যবচ্ছেদকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এই জন্যই আর কি তখনকার দিনে লোকজন মেডিকেল কলেজ বা ওইদিকে যেত না। লোকজন চিকিৎসাবিদ্যা বসতে তখনকার দিনে শুধুমাত্র আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র এবং যেগুলো ভারতবর্ষে যেগুলো প্রচলিত ছিল সেগুলোই ব্যবহার করত। এবার আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন আমাদের ড্রিঙ্ক ওয়াটার বিটন। তিনি সব জায়গাতে বেথুন সাহেব নামে পরিচিত। ইনি একজন ডাইভার্সিফাইড লোক ছিলেন। ইনি ছিলেন বিশিষ্ট কবি ছিলেন, ভাষাবিদ ছিলেন, আইন বিশারদ ছিলেন এবং তখনকার দিনে যে বড়লাট তার একজন আইন সদস্য ছিলেন। মানে বড়লাটকে ইংরেজি বিষয়ে বলছি, আইন বিষয়ে তাদের পরামর্শ দিতেন। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের ডেভিড হেয়ার সাহেব যেমন ছিলেন স্কটল্যান্ডে, ইনি ছিলেন ইংল্যান্ডে। ইনি অনেকই মেধাবী ছিলেন, এটা মনে রাখার দরকার নেই, লেখার দরকার নেই। তিনি ট্রিনিটি কলেজ এবং কেমব্রিজে পড়াশোনা করেছিলেন এবং ভারতের একজন উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারী হিসেবে 1848 খ্রিস্টাব্দে তিনি এই দেশে আসেন। আচ্ছা, ড্রিঙ্ক ওয়াটার বেথুনের বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে জানার দরকার নেই, কিন্তু শিক্ষা বিস্তারে তার যে ভূমিকা সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমি এখানেই রেখেছি কোথাও একটা। হ্যাঁ, আগে বা পরে আছে। আচ্ছা না, তাহলে এটা এই পিডিএফ এ রাখিনি আমি। ঠিক আছে, আজকে দিয়ে দেব। আচ্ছা, এবারে বেথুন যখন লিখবো তখন হেয়ারের যে প্রথম পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু সব ইউজ করা যাবে, কারণ ওই একই কাজ তিনি মোটামুটি করেছিলেন, খালি স্কুল বা এই টাইপের জিনিসগুলো পাল্টে যাবে। এবার তিনি কিন্তু একই সাথে মাতৃভাষার উপরেও গুরুত্ব দিয়েছিলেন। ডেভিড হেয়ারের পাশাপাশি তিনি মাতৃভাষাতেও গুরুত্ব দিয়েছিলেন। ডেভিড হেয়ার যেমন এখানে আছে দেশাত্মবোধ পয়েন্টে, যে তিনি বাংলা ভাষায় কথা বলতেন এবং দেশীয় পোশাক পরতেন, তিনি এই বেথুন সাহেবও কিন্তু অনেকটা একই রকম ছিলেন। তিনিও মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি মাতৃভাষায় জনশিক্ষার প্রচারে গুরুত্ব দিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে পাশ্চাত্য শিক্ষা যখন দেব তখন ইংরাজি ভাষায় না দেওয়ার থেকে মাতৃভাষায় দিলে সেটি খুবই ভালো এবং গ্রহণযোগ্য হবে। তার অন্যান্য কাজগুলো হলো, তিনিও নারী শিক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি নারী শিক্ষার প্রসারের জন্য তখনকার দিনে নারী শিক্ষার জন্য যারা কাজ করেছিলেন বিখ্যাত ব্যক্তিরা, রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদন মোহন তর্কালঙ্কার, এদের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন। এবারে একটি পুস্তিকা ছিল তখন, নারী শিক্ষা বিষয়ক একটি পুস্তিকা, পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কারের লেখা, সেটি তিনি নিজের অর্থে ছেপে বিলি করেছিলেন। এবার স্কুল প্রতিষ্ঠার দিকে তিনি কলকাতায় 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় বা বর্তমানে বেথুন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। 1818-তে হয়েছিল হেয়ার স্কুল, 1849-এ হয়েছিল হিন্দু বালিকা বিদ্যালয়, যা পরবর্তীকালে হয় বেথুন স্কুল। পরবর্তীকালে তিনি তার নিজের সমস্ত সম্পত্তি এবং টাকা এই বিদ্যালয়ে দান করে যান। এবার বাংলার নারীদের মধ্যে আধুনিক উচ্চশিক্ষা প্রসারের জন্য কলকাতায় তিনি একটি কলেজও প্রতিষ্ঠা করেছিলেন, যেটি বর্তমানে বেথুন কলেজ নামে পরিচিত। এবার মনে রাখতে হবে, বেথুন কলেজে কিন্তু পঠন পাঠন শুরু হয়েছিল মাত্র একটা স্টুডেন্টই ছিলেন কাদম্বিনী বসু। আর এই বেথুন কলেজটি ছিল ভারতীয় উপমহাদেশে, মানে ভারতীয় উপমহাদেশ মানে ভারত, পাকিস্তান, এখন যেটাকে এখন ভারতীয় উপমহাদেশ বলতে ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এই এলাকাটাকে বোঝানো হয়। তখন তো পাকিস্তান, ভারত আর আমাদের বাংলাদেশ তো একই ছিল, তিনটে মিলে ভারত ছিল। তো এই গোটা এলাকাটাকে ভারতীয় উপমহাদেশ বলতো। তো ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ ছিল বেথুন কলেজ। এছাড়াও কলকাতা পাবলিক লাইব্রেরি এবং অন্যান্য লাইব্রেরি এসবের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বিভিন্ন ভাষায় গ্রন্থ অনুবাদের ক্ষেত্রে তিনি যুক্ত ছিলেন এবং ওই স্কুল বুক সোসাইটির ক্ষেত্রেও তিনি যুক্ত ছিলেন।
আর বেথুন কলেজ থেকে যারা পাস করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ওই কাদম্বিনী গাঙ্গুলি, যিনি নাম বললাম, চন্দ্রমুখী বসু, কামিনী রায়, প্রীতিলতা ওয়াদ্দেদার, নাম হয়তো শুনেছি। প্রীতিলতা ওয়াদ্দেদার খুবই বড় বিপ্লবী ছিলেন। এনারা ছিলেন অন্যতম বিখ্যাত ব্যক্তিরা। আচ্ছা, এক সেকেন্ড। তারপরে আমাদের আসবে মেডিকেল কলেজ। আচ্ছা, আগে দেখে নি এগুলোতে আগে আর কিছু লেখা আছে কি। আচ্ছা, মেডিকেল কলেজের আগে এটার জন্য তো গ্রেড ডিসপ্যাচ। আচ্ছা, মেডিকেল কলেজটা আগে। হ্যাঁ, একটু আগে যে নাম বললাম কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, যিনি ছিলেন বেথুন কলেজের প্রথম এক শিক্ষার্থী। উনি ছিলেন একা, ওনাকে নিয়ে শুরু হয়েছিল প্রথমে। না না, সরি, একটু ভুল বললাম। প্রথম বেথুন কলেজের ছাত্রী ছিলেন কাদম্বিনী বসু, ঠিক আছে। আর ইনি আলাদা, ইনি কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। টাইটেলটাকে ভুলিয়ে গেলে কিন্তু চলবে না, কারণ দুটো আলাদা শর্ট কোশ্চেন। আগের দিন এনার নাম বলেছিলাম আমি, কৃতি নারীর আত্মপ্রকাশ, কয়েকজনের নাম, আর রাজ সুন্দরী দেবীর আত্মজীবনী আমার জীবনের কথা উল্লেখ করেছিলাম। আর আরো দুটি নাম এটা মনে রাখতে হবে, এটি একটি শর্ট কোশ্চেন। 1883 সালে বাংলার প্রথম বিএ বা স্নাতক ডিগ্রি প্রাপ্ত হয়েছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বা কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। এই দুটি নাম মনে রাখতে হবে, এরা ছিলেন বাংলার প্রথম বিএ। আর কাদম্বিনী বসু হলেন বেথুন কলেজের প্রথম শিক্ষার্থী। দুটো টাইটেলটা মনে রাখতে হবে আলাদা। দাদা, কাদম্বিনী বসু যখন বিয়ে হয়ে গেছিল তখনই তো কাদম্বিনী গাঙ্গুলি হয়েছিল। যখন নাবালিকা ছিল তখন কাদম্বিনী বসু। হ্যাঁ দাদা, আমি দেখেছি ওটা সিরিয়ালে। আচ্ছা আচ্ছা, আমি চেক করে বলবো। মানে এটা মানে কলেজ দুটো আসলে আলাদা, কলেজ দুটো আসলে আলাদা বলে হয়তো আমার ভুলে গেছে। আচ্ছা, আমি দেখে জানাচ্ছি, হয়তো আমার ভুলিয়ে গেছে। আসলে কাদম্বিনী গাঙ্গুলি যিনি ছিলেন, যার নাম এখন লেখা আছে, ইনি মেডিকেল কলেজের একজন ছাত্রী ছিলেন এবং পরে ডাক্তার হয়েছিলেন। আচ্ছা, কাদম্বিনী বসুটা আমি একবার চেক করব। দাদা, কাদম্বিনী বসু ঠিকই আমাদের ছিলেন। হ্যালো, আমাদের প্রথম মহিলা ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, ঠিকই, আমি সেটাই বলছিলাম, সেটাই আমি একটু পরেই বলছিলাম যে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বা কাদম্বিনী বসু, তিনি প্রথম মহিলা ডাক্তার ছিলেন। হ্যাঁ, কাদম্বিনী গাঙ্গুলি মনে হয় একজনই। হ্যাঁ, একজনই, আমি দেখলাম মাত্র। আসলে কলেজ দুটো আলাদা বলে আমার আসলে ভুলিয়ে গেছিল, সরি এটা। হ্যাঁ, তিনি প্রথমে ছিলেন কাদম্বিনী বাসু এবং পরবর্তীকালে হয়েছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। আচ্ছা, দাদা উনি কি দুটো কলেজে পড়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আমার আসলে গন্ডগোলটা হয়ে গেছিল। উনি বেথুন কলেজে পড়াশোনা শুরু করেছিলেন এবং পরবর্তীকালে বেথুন কলেজ থেকে প্রথম বিএ বা স্নাতক ডিগ্রি প্রাপ্ত হয়েছিলেন। তারপর তিনি বিবাহিত হন, তারপরে তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে শিক্ষা লাভ করেছিলেন। এই জন্যই আসলে কলেজ দুটো আলাদা হওয়ার জন্য আমার আসলে একটু গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, আর একজনের নাম আছে চন্দ্রমুখী বসু, এরা একসাথেই প্রথম স্নাতক। আচ্ছা,
এবার মেডিকেল কলেজ যেটা তৈরি হয়েছিল, মেডিকেল কলেজের কথা যেটা বলছিলাম, 1835 সালে মেডিকেল কলেজ প্রথম প্রতিষ্ঠিত হয়। এবার 1800 আগে মেডিকেল কলেজে প্রথম হচ্ছে এলাহাবাদ চিকিৎসা প্রতিষ্ঠিত হয়, তার আগে অব্দি দেশীয় চিকিৎসা শাস্ত্রে প্রচলিত ছিল এবং সরকার সেগুলোর জন্য ফান্ডিংও দিত দেশীয় চিকিৎসা শাস্ত্রের জন্য। আর 1835-এ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সরকার করে কি দেশীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষাদানের জন্য অর্থ ব্যয় করা বন্ধ করে দেয়। ফলে এবার প্রাচীন দেশীয় চিকিৎসা শাস্ত্র যেগুলো ছিল আয়ুর্বেদ শাস্ত্র বা অন্যান্য যেগুলো, সেগুলোর পরিবর্তে পাশ্চাত্যের আধুনিক চিকিৎসা বিদ্যার প্রসার ঘটতে থাকে এবং এখানে দেশীয় চিকিৎসা ব্যবস্থার পরিবর্তে ইউরোপের উন্নত চিকিৎসা বিদ্যার শিক্ষাদান শুরু হয়। আচ্ছা, পন্ডিচেরিতে একটা মেডিকেল কলেজ ছিল, এবার তারপরে কলকাতা মেডিকেল কলেজই, মানে পন্ডিচেরিতে কিন্তু মেডিকেল কলেজ ছিল না, কিন্তু ওখানে চিকিৎসা ব্যবস্থা শেখানো হতো। কিন্তু কলকাতা মেডিকেল ছিল এশিয়া মহাদেশের প্রথম কলেজ যেখানে আর কি আধুনিক চিকিৎসা বিদ্যা শেখানো হতো, মানে মাস স্টুডেন্টকে শেখানো হতো, মানে যে কেউ যেতে পারতো আর কি। পন্ডিচেরিটা অন্যরকম ছিল, শুধুমাত্র কোম্পানির জন্য এবং কিছু মানুষদের জন্য। যাই হোক, এই কোয়েশ্চেনটা আসতে পারে। ইনি এশিয়া মহাদেশের দ্বিতীয় কলেজ যেখানে আধুনিক চিকিৎসা বিদ্যা শেখানো হতো। আর একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের জন্য জমি দান করেছিলেন হচ্ছে মতিলাল সিং, একজন ব্যবসায়ী ছিলেন। প্রথম ব্যাচ ছিলেন উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত প্রমুখ। এই সমস্ত ব্যক্তিরা বিভিন্ন জায়গার হাসপাতালে ডাক্তার হিসেবে নিযুক্ত হন। আর নিযুক্ত হওয়ার আগে অবশ্যই তারা, এই তিনজন ব্যক্তি বিশেষ করে, তারা বিলেত থেকে আলাদা করে পরে উচ্চশিক্ষা নিয়ে এসেছিলেন এবং তাদের খরচা বহন করেছিলেন আমাদের রাধাকান্ত দেব। এবারে 1856 খ্রিস্টাব্দে রহিম খান ছিলেন প্রথম মুসলিম ছাত্র যিনি ডাক্তারি পাস করেছিলেন এখান থেকে, মনে রাখতে হবে। আর মধুসূদন গুপ্ত, এটা এই নামটাও গুরুত্বপূর্ণ, ইনি প্রথম সব ব্যবচ্ছেদ করেন বাংলা থেকে। মেডিকেল কলেজে ডিগ্রি লাভের পর থেকে একটা নবযুগ শুরু হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের চিকিৎসা কেন্দ্রগুলিতে চিকিৎসক নিয়োগ করা হয় এবং পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটে, অনেকে বিলেতেও পড়তে যায়। দাদা, হ্যাঁ তাহলে দাদা কামিনী বসুর পরে যে নাম আসলো যার, হ্যাঁ চন্দ্রমুখী বসু। হ্যাঁ, না না, ওই যে মুসলিম যিনি ডাক্তার পাস হলেন, হ্যাঁ রহিম খান। হ্যাঁ, উনি কি কাদম্বিনী বসু পরেই কি তিনি ডাক্তার হন? পরে না আগে সেটা তো ঠিক আমি জানি না। পরে কিংবা আগে আমি জানি না, কারণ কত সালে কাদম্বিনী বসু পাস করেছিলেন সেটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, তাও এটা নেই এখানে। দাদা, কোন নারী প্রথম সভা ব্যবচ্ছেদ করেছিলেন? সেটা কিন্তু বলা নেই এখন। মানে দাদা বাঙালির মধ্যে? হ্যাঁ, সেটা কিন্তু আমি এখনো কোথাও পাইনি, আমি জানি না কি করেছে। কি বললি কোশ্চেনটা করি? বাঙালির মধ্যে কোন নারী প্রথম সব ব্যবচ্ছেদ করেছিল? ও, (1883 সালে তিনি কলকাতা মেডিকেল কলেজে যোগদান করেন। তাহলে যে রহিম খান যিনি, তিনি অনেক পাস করে বেরিয়েছেন। 1883-তে যোগদান করেন, মানে পাস করেছিলেন নিশ্চয় আরো পরে। হ্যাঁ, এবার কলকাতা বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা ইউনিভার্সিটি শুরু করার আগে একটা জিনিস জানতে হবে, ভারতের শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষার কিন্তু প্রসার ঘটে 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্যে দিয়ে।
এই 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় 1857। আর এই বিশ্ববিদ্যালয়গুলিতে মূলত লন্ডন বিশ্ববিদ্যালয় অনুকরণে গঠন করা হয়, মানে ওরকমই স্ট্রাকচার কাঠামোটা তৈরি করা হয়, কন্ট্রোল বোর্ডটা ওরকমই হয়। এবার এটা তৈরি করা হয় কোন আদেশ অনুসারে? এটা মনে রাখতে হবে 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত উডের ডেসপ্যাচের গৃহীত সিদ্ধান্ত অনুসারে এই 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এবার গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ জিনিসটা কি, সেটা আমরা পাবো এখানে। উডের ডেসপ্যাচ, উডের ডেসপ্যাচ হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিংকের আমল পর্যন্ত, মানে যিনি 1835 মেডিকেল কলেজের জন্য মানে প্রস্তাব দিয়েছিলেন এবং সংস্কৃত কলেজের কথা বলেছিলেন, সেই উইলিয়াম বেন্টিং, তার আমল অবধি কিন্তু সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যেগুলো এখনো পর্যন্ত আমরা পেলাম। অনেক কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানের পাঠ্যক্রম ও গঠন রীতিতে কিন্তু কোনো সামঞ্জস্য ছিল না। ওর সিলেবাস আলাদা, এর সিলেবাস আলাদা, ওর গঠন রীতি আলাদা, মানে ওর যেরকম ক্লাস বিভাজন, এর ক্লাস বিভাজন আলাদা, উল্টো পাল্টা। এবার যখন সামঞ্জস্য না থাকলে তো পরে প্রবলেম হয়ে পড়বে, কারণ বিভিন্ন স্কুল থেকে তো ছাত্রছাত্রীরা এসে পরে কলেজে আসবে। কলেজ তো খুবই কম ছিল তখনকার দিনে। আর স্কুল তো যেগুলো বললাম আমি, বিদ্যাসাগর অনেক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, অনেকেই অনেক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের উইলিয়াম কেরি এবং মার্সম্যান যারা ছিলেন শ্রীরামপুরের মিশনারি, তারা অনেক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের ডেভিড হেয়ার অনেকগুলো স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এরা অনেকেই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তাদের সমস্ত পাঠ্যক্রম গঠন নীতিতে যদি কোনো সামঞ্জস্য না থাকে, মানে তাদের মধ্যে কোনো যদি মিল না থাকে, তবে তারা যখন পরবর্তীকালে কলেজে আসবে তখন তাদের মধ্যে পড়াশোনার অবশ্যই একটি অসাম্য তৈরি হবে, তারা বুঝতে পারবে না। ওই জন্য একটা বোর্ড, যেটাকে বলা এখন যেমন আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলি, এরকম একটা বোর্ড অফ কন্ট্রোল কিছু একটা তৈরি করতে হবে। তো এই পরিস্থিতিতে বোর্ড অফ কন্ট্রোলের যে সভাপতি ছিলেন চার্লস উড, তিনি 1854 সালে একটি নির্দেশনামা প্রতিষ্ঠা করেন। এটি উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এখানে কি কি বলা হয়? বলা হয়েছিল সমগ্র শিক্ষা ব্যবস্থাকে 5টি শ্রেণীতে বিভক্ত করা হবে, মানে 5টি মেন শ্রেণীতে বিভক্ত করা হবে, ছোট থেকে বড় অবধি। মানে একদম ছোট থেকে শুরু হবে, একদম মানে ছোট, মানে যেটাকে বলা হয় প্রাইমারি স্কুল টাইপের, প্রাথমিক স্কুল। তারপরে মাধ্যমিক স্কুল আসবে, মাধ্যমিক স্কুলের পরে আসবে কলেজ প্রতিষ্ঠা হবে, কলেজ প্রতিষ্ঠার পরে হবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে তারপরে এই মেডিকেল কলেজ বা অন্যান্য যেগুলো আছে এগুলি আর কি জিনিসগুলো থাকবে। তো এরকম বলেছিল। তো দেশের বিভিন্ন স্থানে আরো প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল এবং কলেজ প্রতিষ্ঠার কথা বলা হয়। আর বলেছিল কি কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, এই 3টি তো মেন শহর ছিল তখনকার দিনে, তো এই 3টি শহরে একটা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দিল্লি কিন্তু তখন মানে বিখ্যাত ছিল না, বিখ্যাত ছিল মানে মুঘল আমলে যে দিল্লি ছিল, দিল্লি এখন মান অনেক পড়ে গেছে এখনকার যখন কথা বলছি। এখন মাদ্রাজ উঠে দাঁড়িয়েছে। কেন? মাদ্রাজ সমুদ্রের ধারে, স্বাভাবিকভাবেই মানে পোর্ট সাইড যেগুলো হয়, ব্রিটিশরা তো আসছে আমাদের লন্ডন থেকে, তখন তো ট্রেন নেই, স্বাভাবিকভাবেই জাহাজে করে আসবে। তো ঠিক কলকাতা, বোম্বাই, মাদ্রাজ 3টি সিপোর্ট, খুবই বিখ্যাত একটা জাহাজ বন্দর 3টি। তো এই জন্য এই জায়গাগুলো ছিল গুরুত্বপূর্ণ জায়গা ইংরেজ আমলে। তো এখানে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়। একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন করা হবে, মানে একটা আলাদা কন্ট্রোল বোর্ড থাকবে যারা সমস্ত কিছু কন্ট্রোল করবে। আচ্ছা, এবার উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ কর্তা হিসেবে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন বলে একটা পদ থাকবে, পদ সৃষ্টি করা হবে একটা, ওই পদে একজন থাকবে, সে সমস্ত কিছু কন্ট্রোল করবে। শিক্ষক শিক্ষণ ব্যবস্থা শুরু হলো, মানে শিক্ষক নিয়োগ হবে ঠিকঠাক জায়গায়, মানে সমস্ত স্তরের জন্য, যেমন আমাদের প্রাথমিক স্তরের জন্য আলাদা শিক্ষক, মাধ্যমিক স্তরের জন্য আলাদা শিক্ষক, এরকম শিক্ষক দ্বারা শিক্ষণের ব্যবস্থা, এবং শিক্ষকদের পড়ানোর জন্য আলাদা একটা শিক্ষণ ব্যবস্থা, এরকম ব্যবস্থা চালু করা হবে। সাধারণ শিক্ষায় মানে প্রাথমিক শিক্ষা বা ওই সমস্ত শিক্ষায় মাতৃভাষায় ব্যবহার করা হবে। তারপরে উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি করা হবে। আর বলা হয়েছিল ত্রিশিক্ষার প্রসার। তো এরকম 9টি জিনিস বলা হয়েছিল, সেটি মনে রাখতে হবে। দাদা, আমার বই মানে আমাদের বই দেওয়া আছে যে 3টি স্তরে শিক্ষা ব্যবস্থা বিন্যাস করা হয়, কিন্তু তোমার যেটা বই ওখানে তো 5টা দেওয়া আছে। 3টি 5টি আসলে বলা হয়েছিল, যেটা উডের ডেসপ্যাচে সমগ্র মানে আসলে উডের ডেসপ্যাচে যে সুপারিশ দেওয়া ছিল, সেই সুপারিশের পেপারটা তখন আর পাওয়া যাবে না, সেটা তো
একবার উঠেছিল, তারপর সেটা ব্রিটিশ আমলের সঙ্গে পরে অনেক হারিয়ে গেছে। এবার শিক্ষা ব্যবস্থাকে কয়েকটি শ্রেণীতে ভাগ করার কথা বলেছিল। এবার যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি, তোর বই যেটা আছে, তোর কি ছায়া বই? দাদা আমার বই হচ্ছে প্রান্তিক। আচ্ছা, ছায়াতেও বোধহয় 3টি আছে। তো ওখানে 3টে বললে আসলে বলবে প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল এবং কলেজ, এই 3টির কথা বলবে মেনলি। কিন্তু আমরা তো এখানে দেখতে পাচ্ছি তারপরেও বিশ্ববিদ্যালয় আছে, কলেজগুলোকে কন্ট্রোল করার জন্য বিশ্ববিদ্যালয়। 3টি কি করে হয়, তাই না? দাদা, হ্যাঁ, ওই যে এখানে যে বলছে যে একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন, তো 3টি প্রেসিডেন্সির জন্য কি আলাদা আলাদা শিক্ষা দপ্তর, নাকি 3টি মিলিয়ে একটি শিক্ষা দপ্তর? একটি শিক্ষা দপ্তর, তারা সমস্ত সিলেবাস ঠিক করবে, এইসব জিনিস ঠিক করবে, কিভাবে পড়ানো হবে ঠিক করবে, এইসব ঠিক করার জন্য একটি পৃথক আলাদা শিক্ষা দপ্তর। মানে আগেকার দিনে কোনো শিক্ষা দপ্তরটাই ছিল না, মানে একটা হয়তো স্কুল, সেই স্কুলেরই একজন হয়তো মালিক, সেই মালিকই ঠিক করতো সবকিছু। মানে আমাদের যেমন একটা শিক্ষা মন্ত্রী আছে, একটা শিক্ষা দপ্তর আছে, শিক্ষামন্ত্রী তো একজন আছে, বাংলায় একজন আছে, প্রত্যেক স্টেটে আছে, আবার কেন্দ্রেও আছে। শিক্ষা দপ্তর আছে, সেই দপ্তরের খাতে শিক্ষা দপ্তরে সরকার খরচা করে। আগে সেরকম এই ডেসপ্যাচের আগে কোনো শিক্ষা দপ্তর ছিল না, এখানে সরকার কোনো খরচা করতো না। সরকার বলতে গেলে ডোনেশন করতো, মানে ডোনেশন যেটাকে বলে, আলাদা খরচা, শিক্ষা খাতে খরচা বলে কিছু ছিল না। তো এটার পরেই শিক্ষা দপ্তর গঠন হয় এবং শিক্ষার যে ওই খাতে খরচা থেকে আরম্ভ করে বোর্ড গঠন সবকিছু শুরু হয়। দাদা ঠিক আছে। সামঞ্জস্য মানে কি? সামঞ্জস্য সামঞ্জস্য মানে একটা সিমিলারিটি আনা, মানে দাদা আমাদের যেমন, হ্যাঁ দাদা শিক্ষণ ব্যবস্থা চালু হয়, তো শিক্ষকদের কারা শিক্ষা দিত? ইংরেজরা? না না, শিক্ষণ ব্যবস্থা চালু হয় মানে শিক্ষক দ্বারা শিক্ষণ ব্যবস্থা এবং শিক্ষকদেরও শিক্ষণ ব্যবস্থা। ইংরেজরা মানে যেমন প্রাথমিক যারা স্কুলের শিক্ষক বা যারা, হ্যাঁ, মানে তাদেরকে হয়তো ব্রিটিশরাই, তাদের তো মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা ছিল, তো তাদের জন্য উচ্চ দপ্তরের যারা আছে, বিশ্ববিদ্যালয় বা অন্যরা তারা তাদের ট্রেনিং দিত। মানে এখন যেমন লোকে বিএড ডিএড করে না, সেরকমই ব্যাপার একটা কিছু, এরকম ব্যাপার আর কি। ট্রেনিং দাদা 5 নম্বর যে পয়েন্টটা আছে, উচ্চশিক্ষার সর্বোচ্চ কর্তা হিসেবে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন পদ সৃষ্টি হয়। তো দাদা ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন কি, মানে এটা কোন পদ? উচ্চশিক্ষা মানে তখন হচ্ছে কলেজ এবং ইউনিভার্সিটি। তো কলেজ এবং ইউনিভার্সিটির সর্বময় কর্তা, সবকটা কলেজ এবং সবকটা ইউনিভার্সিটি তিনি কন্ট্রোল করবেন। সেটা কি বলছে, ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন পদ, মানে পাবলিকদের জন্য যে ইনস্ট্রাকশন, মানে পাবলিক ইনস্ট্রাকশন মানে পাবলিক যে শিক্ষা আর কি বলতে গেলে, সর্বময় যে শিক্ষা, সেই শিক্ষার দেন ডিরেক্টর। ওকে দাদা। আচ্ছা, এবারে উডের ডিসপ্যাচ এই নির্দেশনামা থেকে ভিত্তি করে ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। মানে আগে যে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ছিল সেটা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, সেটা আধুনিক ধাঁচে নয়। মানে সেখানে শুধু ইংরেজি মাধ্যমেই পড়ানো হতো, পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান পড়ানো হতো, কিন্তু সেগুলো কোনো একটা স্ট্রাকচার ছিল, সব কটার কোনো মিল মিশছিল না। যেমন বিভিন্ন স্কুলে যদি বিভিন্ন সিলেবাস পড়ায়, সেটা যেমন ব্যাপার হবে আসলে, তাদের তো একটা সিঙ্গেল পরীক্ষা নেওয়া যাবে না। যেমন তোরা হয়তো মানে যেমন মাধ্যমিক দিবি আর কি, তো সেটা যেমন সব কটা স্কুলের জন্য একটাই পরীক্ষা। সেটা কখন হয়, যখন সিলেবাস গুলো এক হয়, স্ট্রাকচার গুলো যখন সেম হয়। সব যদি আলাদা আলাদা হবে তখন তো হতে পারে না, তাই না? তো সেটাকে এক করার জন্যই এইটা তৈরি করা হয়েছিল, উডের ডিসপ্যাচ। তারপরে আধুনিক একটা স্ট্রাকচার গড়ে ওঠে। এই জন্য একে বলা হয়, এই নির্দেশনামাটাকে বলা হয় ভারতীয় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বা মহাসনদ। ম্যাগনা কার্টা একটা ল্যাটিন শব্দ, তার মানে হচ্ছে মহাসনদ। এবার এর ফলাফল হিসেবে কি করা হয়, 1854 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল, উডের ডিসপ্যাচ। এই যে বললাম, এর গৃহীত সিদ্ধান্ত অনুসারে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, মাদ্রাজ, বোম্বে, তখন বোম্বে বলা হতো, আর কলকাতা। এবারে সমগ্র উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত, এমনকি মায়ানমার, এই যে বিশাল অঞ্চল, এই বিশাল অঞ্চলের উচ্চশিক্ষার ভার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর অর্পণ করা হয়।
এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরিচালনা, তার জন্য একটা সেনেট গঠন করা হয়। সেনেট মানে একটা বোর্ড টাইপের, আলাদা একটা বোর্ড তৈরি করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য। এবার বলা হয় যে এই সেনেট থেকে একজন ভাইস চ্যান্সেলর থাকবে, উপাচার্য, যিনি বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন। এখনো যেমন উপাচার্য থাকে। এটি গুরুত্বপূর্ণ বিষয় একটা মনে রাখতে হবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। এই নামটি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আচ্ছা, এবার আরেকটি জিনিস মনে রাখতে হবে, তখন কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বা কেমব্রিজের মতো পড়াশোনা এবং গবেষণার ব্যবস্থা কিন্তু ছিল না। তাহলে কি হতো তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে? কলকাতা বিশ্ববিদ্যালয় তখন কিন্তু মূলত কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিকে অনুমোদন দান করত। মানে একটা বিদ্যালয় তৈরি করবো বললেই তো তৈরি করে দেয় না, তার জন্য পারমিট লাগে। যে পারমিটটা দিত কলকাতা বিশ্ববিদ্যালয়। আর পরীক্ষা গ্রহণ, মানে যে পরীক্ষা নেবে, মানে আমাদের যেমন বোর্ডের পরীক্ষা নেয় মধ্যশিক্ষা পর্ষদ ক্লাস 10, তো সেই কাজটা করতো, পরীক্ষা নেওয়ার কাজটা করতো কলকাতা বিশ্ববিদ্যালয়। ওরা কোয়েশ্চেন করে ওরা পরীক্ষা নিত। আর পরীক্ষার পরে ডিগ্রি দান করা, ওই ডিগ্রি দানের কাজটা ওটা করতো। তখন কিন্তু পড়াশোনা হতো না কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়, আর গবেষণা হতো না। এবার পরবর্তীকালে আস্তে আস্তে তৈরি হয়, সেটা দেখবো আমরা। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপনের পরে উত্তর ভারতের শিক্ষার চাহিদা বৃদ্ধি পায়, তাই জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় ভার লাঘব করতে, ওই যে বিশাল এরিয়া উত্তর পশ্চিম ভারত, মানে পাঞ্জাব এরিয়া, উত্তরপ্রদেশ, ওই এরিয়াটা আমাদের বাংলাদেশ, বিহার, তারপরে মায়ানমার, মানে বাংলাদেশ মানে তো বাংলাদেশ, পশ্চিমবঙ্গ গোটা মিই বাংলা হচ্ছে আর কি, তখন তো অবিভক্ত ছিল। তো এই গোটা এরিয়াটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর ছিল। তো সেটা তো চাপ কমানোর জন্য পরবর্তীকালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও এলাহাবাদে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। প্রথম দিকে এই দুই বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় শিক্ষানবিশের মতো কাজ শুরু করে। পরবর্তীকালে শিক্ষণধর্মী মানে বিশ্ববিদ্যালয়, মানে টিচিং ইউনিভার্সিটি, পড়ানো হবে এবার, সেই জন্য গঠন করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগটি নেওয়া হয়েছিল লর্ড কার্জনের আমলে। 1902 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন গঠন করা হয়, এটা মনে রাখতে হবে। আর এই কমিশনে কোনো ভারতীয় সদস্য কিন্তু ছিলেন না, মানে সবাই ব্রিটিশ ছিলেন। পরে জনগণের চাপে, মানে লোকে বললো ভারতীয়দের রাখতে হবে, সেই জনগণের চাপে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং সৈয়দ হোসেন বিলগ্রামী, এই দুজনকে নিয়োগ করা হয়। গুরুদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখবো একটু পরে। এই দুজনকে নিয়োগ যদিও করা হয়, তা সত্ত্বেও কমিশন কিন্তু তাদের কোনো মতামত অগ্রাহ্য করত। ভারতীয়দের পাত্তা দেব না, এরকম। এই কমিশনের সুপারিশের উপর ভিত্তিতে 1904 খ্রিস্টাব্দে, 1902 গঠন হয়েছিল ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন। 1904 ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয়। আচ্ছা দাদা, হ্যাঁ, ইউনিভার্সিটি আইন বলতে আমরা কি বুঝি? সেটাই দেখাচ্ছি, সেটাই বলছি। এই আইনে কি বলা হয়েছিল? আইনে বলা হয়েছিল যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপর সরকারি নিয়ন্ত্রণ থাকবে, মানে ব্রিটিশ সরকার পুরোপুরি সমস্ত নিয়ন্ত্রণ পাবে, মেনলি বলা হয়েছিল। আর কি বলা হয়েছিল? যে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়গুলো একজন তো শিক্ষণধর্মী ছিল না, বললাম, শুধুমাত্র অনুদান পাস করতো, পরীক্ষা নিত আর ডিগ্রি দিত। এবার শিক্ষণ, মানে পড়াশোনার কাজ শুরু হবে, এই সমস্ত কথাবার্তা আইনে বলা হয়েছিল। আর আইনে কি বলা হয়েছিল? যে এই যে বলা হয়েছে কি সেনেট গঠন করা হবে, আর ভাইস চ্যান্সেলর বা উপাচার্য থাকবেন। এই উপাচার্যের নামটা শুনি বোঝা যাচ্ছে, স্যার জেমস উইলিয়াম কোলভিল, ইনি ছিলেন একজন ইংরেজ, দেখি নামটা শুনি বোঝা যাচ্ছে। তো তার আন্ডারে থাকবে বিশ্ববিদ্যালয়। এখান থেকে বোঝা গেল কিরকম ভাবে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে, মানে ইংরেজের অধীনে রইল। তো এটাই ছিল আইনটির মূল উদ্দেশ্য। এবার পরবর্তীকালে কিন্তু এই উপাচার্য পদে, মানে ওই যে ভাইস চ্যান্সেলর যে পদে, যেটি প্রথম ছিলেন উইলিয়াম কোলভিল, সেই পদে ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এই আশুতোষ মুখোপাধ্যায় নামটি গুরুত্বপূর্ণ। ইনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি বা প্রথম ভারতীয় উপাচার্য। শর্ট কোশ্চেন, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, ইনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে গবেষণা এবং পঠন পাঠনে সমৃদ্ধ করে ভারতবর্ষের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছিলেন। পরবর্তীকালে 1917 সালে স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠন হয়। এটি উদ্যোগকে আরো গতিশীল করে তোলে। এখান থেকে আরো অনেক কিছু সুপারিশ পাস হয়, কিভাবে পড়াশোনা হবে, সিলেবাস অনেক কিছু ঠিক হয়। কি ঠিক হয়? যে এখানে বিজ্ঞান ভাষা চর্চা দুই করা হবে, এটি দুইয়েরই একটা পীঠস্থানে পরিণত হবে।
আচ্ছা, এই যেমন তখনকার দিনে সঞ্জীবনী পত্রিকা বলে একটা পত্রিকা, এই পত্রিকাটা কাটিং এখানে দেয়া আছে, মানে পত্রিকাটা ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে। তো পত্রিকার একটা কাটিং দিয়েছে। 1857 সনে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এর স্বাধীন আইন অনুসারে স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু প্রকৃতপক্ষে ইহা গভর্নমেন্টের হস্তে যন্ত্র মাত্র। স্বাভাবিক ব্যাপার। উপাচার্য, প্রথম উপাচার্য ছিলেন কে? জেমস উইলিয়াম কলবি। তিনি নিজেই যদি ব্রিটিশ হন তাহলে তো ব্রিটিশদের অধীনেই রইল। আচ্ছা, আর গভর্নমেন্ট নিজের প্রভুত্ব অক্ষত রাখিবার জন্য শুধুমাত্র স্বীয় অনুচর দিকেই, মানে ব্রিটিশদেরই বাছিয়ে বাছিয়া নিযুক্ত করিয়া থাকেন, মানে শুধুমাত্র ব্রিটিশরাই এখানে নিয়োগ করা হতো। আচ্ছা, বেসরকারি যদি 5 জন সভ্য নিযুক্ত হন, তাহাদিগকে হাতে রাখিবার জন্য 10 জন সরকারি সভ্য নিযুক্ত করা হয়। এর থেকে বোঝা যায় কিরকম ভাবে ব্রিটিশরা কন্ট্রোলে রাখত। এবারে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বাধীন সংস্থা হিসেবে একটা আন্তর্জাতিক মানে পৌঁছে যায় আস্তে আস্তে, যেটা এখনো আছে, এখনো সেটা আছে যাদবপুর ইউনিভার্সিটি হওয়ার আগে অবধি। এখন যাদবপুর ইউনিভার্সিটি বলতে গেলে পশ্চিমবঙ্গের মধ্যে টপে আছে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 4 জন নোবেল লরিয়েট, মানে নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষ জড়িয়ে আছেন। যেমন রোনাল্ড রস, তিনি ম্যালেরিয়ার টিকা আবিষ্কার করেছিলেন এবং বলেছিলেন অ্যানোফিলিস থেকে ম্যালেরিয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রমন, সিভি রমনের নোবেলটা সম্ভবত প্রেসিডেন্সিতে রাখা আছে, এবং অমর্ত্য সেন, যিনি অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। আচ্ছা, আরেকটি যেটি উল্লেখযোগ্য তথ্য, এটি মনে রাখার দরকার নেই, তাও ভালো একটি তথ্য। যেমন মধুসূদন গুপ্ত, যিনি প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন হিন্দু শাস্ত্রে, সব ব্যবচ্ছেদ প্রক্রিয়া ইনি প্রথম হাতে ছুরি তুলে নিয়েছিলেন। এবার তাদের মধ্যে আরো 2 জন, আমাদের দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আর্থিক অনুকূলে তার টাকা এরা বিলেতে শিক্ষা লাভের উদ্দেশ্যে প্রেরিত হন। মানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং আমাদের রাজা রাধাকান্ত দেব, তারাই সমস্ত ফিনান্সিয়াল ব্যাকআপ দিতেন তখনকার দিনে। মানে এই মেডিকেল কলেজে পড়ার জন্য এরা অনেক কিছু প্রচারও চালিয়েছিলেন। তো এই মধুসূদনের সব ব্যবচ্ছেদের ঘটনাটি কিন্তু হিন্দু সমাজ মেনে নিতে পারেননি। আয়ুর্বেদিকের চিকিৎসক দল তাকে বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করে, কিন্তু ইংরেজ প্রশাসন, মানে ব্রিটিশরা, এই সাফল্যে ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে, ফোর্ট উইলিয়াম যে ছিল সেখান থেকে 50টি তোপ ধ্বনি, মানে 50 বার কামান দিকে তাকে অভিবাদন জানিয়েছিল। তো এই অবধি আমাদের শিক্ষার ব্যাপারটা এই অবধি চললো। এরপরে আমাদের আসবে সমাজ সংস্কার। শিক্ষা সংস্কার হলো, এরপরে আসবে সমাজ সংস্কার এবং ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ, নব্যবঙ্গ, হেনরি লুই ডিভিয়ান ডিরোজিও এবং অন্যরা এরপর আসবে। তো প্রথমেই আমরা দেখব রামমোহন রায়ের নাম। রামমোহন রায় কলকাতায় আসেন 1815 এবং সেই বছরই তিনি আত্মীয় সভা বলে একটি সভা প্রতিষ্ঠা করেছিলেন, একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সংগঠনের নাম ছিল আত্মীয় সভা। 1815 সালে এটি প্রতিষ্ঠা হয়। এখানে কি হতো? এখানে ছিল একটা ঘরোয়া সমিতি টাইপের, মানে একটা ঘরে জাস্ট মানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলত। কি হতো, মানে সাপ্তাহিক ছিল এটি, প্রতি সপ্তাহে একবার করে উইকেন্ডে বসতো, রোববার করে বা শনিবার করে। এই সপ্তাহে রামমোহনের উপস্থিতিতে ধর্ম, সমাজ, শিক্ষা ইত্যাদি বিষয়ে যুক্তিতর্কের ঢেউ উঠত। মানে বিভিন্ন বিষয়ে কি করা যেতে পারে, ধর্মের কোনটা ঠিক দিক, কোনটা ভুল দিক, শিক্ষা কিভাবে উন্নতি করা যেতে পারে, এই নিয়ে তারা আলোচনা করতেন নিজেদের মধ্যে। তো সেই ঘরটিকে বলা হতো, এবং সেই যে আলোচনা সভাটি সেটিকে বলা হতো আত্মীয় সভা। 1815 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এবং এখানকার ব্যক্তিরা যারা ছিলেন আত্মীয় সভার সদস্য, তারা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, নন্দকিশোর বসু, রামচন্দ্র বিদ্যাবাগী, নন্দকুমার বিদ্যালঙ্কার এবং অবশ্যই রামমোহন রায়। এই সভার কিন্তু একটাই উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে অন্ধবিশ্বাসের শৃঙ্খল থেকে দেশের জনগণকে মুক্ত করা, মানে কুসংস্কার মুক্ত করা। এবার অবশ্যই রামমোহনের এই কাজকে রক্ষণশীল যারা গোঁড়া হিন্দু তারা মেনে নিতে পারেননি।
গোড়া হিন্দুদের আমরা আগের দিন জেনেছিলাম যে গোড়া হিন্দুদের নেতৃত্বে ছিলেন রাজা রাধাকান্ত দেব, যিনি কিন্তু সতীদাহ প্রথাকে সমর্থন করেছিলেন, বাল্যবিবাহকেও সমর্থন করেছিলেন। তো রাধাকান্ত দেবের নেতৃত্বে রক্ষণশীল হিন্দু সমাজ কিন্তু রামমোহন বিরোধী হয়ে ওঠে। আবার রামমোহন কিন্তু খ্রিস্টানদের কার্যাবলীতে মানে সন্তুষ্ট ছিলেন না, মানে তিনি যে খ্রিস্টান ব্রিটিশদের অন্ধ অনুকরণ করছেন তাও কিন্তু না, মানে তিনি অন্ধবিশ্বাসকে মানতেন। তিনি ধর্মীয় বিষয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশের জন্য বিশ্বাসী ছিলেন এবং এই জন্যই তিনি 1821 খ্রিস্টাব্দে ক্যালকাটা ইউনিটেরিয়ান কমিটি বলে একটা কমিটি গঠন করছিলেন। মানে এখানে আর কি ইউনিটি প্রকাশ পাবে আর কি মানুষের, এটা মনে রাখার দরকার নেই, যদিও গুরুত্বপূর্ণ না। এবারে এই আত্মীয় সভাতেই কিন্তু ব্রাহ্ম সমাজের বীজটি স্থাপন করা হয়। আত্মীয় সভায় পরবর্তীকালে কিন্তু ব্রাহ্ম সমাজ হয়। কিভাবে? রামমোহনের যুক্তি নির্ভর ধর্মবিশ্বাসের পূর্ণ পরিণতি হিসেবে 1828 খ্রিস্টাব্দের 20 আগস্ট কলকাতায় ব্রহ্ম সভা প্রতিষ্ঠিত হয়। মনে রাখতে হবে নামটা কিন্তু ব্রহ্ম সভা, ব্রাহ্ম সভা না, প্রথম, ঠিক আছে, নাম ছিল ব্রহ্ম সভা। 1830 সালে ব্রহ্ম সভার নিজস্ব প্রার্থনা গৃহের উদ্বোধন হয়। প্রার্থনা গৃহে কি করা হতো সেটা আমি একটু পরে বলছি। 1830 খ্রিস্টাব্দে প্রার্থনা গৃহের উদ্বোধন করা হয় এবং সেইখানেই এর নামকরণ করা হয় ব্রাহ্ম সমাজ। প্রথম নাম ছিল ব্রহ্ম সভা, একটা সভা ছিল, পরবর্তীকালে নাম করা হয় ব্রাহ্ম সমাজ। সমাজ কেন সেটা বলছি। এখানে কি বলা হয়েছিল? সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই উপাসনা গৃহে, মানে ওই যে প্রার্থনা গৃহ যেটা উদ্বোধন করা হয় 1830-এ, সেটা কথা বলা হচ্ছে। সর্বসাধারণ যে কেউ যেতে পারবে। এখানে ব্রহ্মাণ্ডের স্রষ্টা ও অনন্ত সত্তার আরাধনার নিমিত্ত, মানে এরা একেশ্বরবাদে বিশ্বাস করতেন, মানে ঈশ্বর একটি, অনেকগুলো ঈশ্বর নেই, খ্রিস্টানদের মতোই। তার আরাধনার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কারণ তখনকার দিনে তো মন্দিরে অমুক লোক ঢুকতে পেত না, মসজিদে অমুক লোক ঢুকতে পেত না, এরকম সব জিনিসপত্র ছিল, সেসব এখানে মানা হবে না, বা শুদ্ধরা কোথাও যেতে পেত না, সেরকম নির্বিশেষে সকল মানুষ এখানে আবদ্ধ হতে পারবে, প্রীতিবন্ধনে আবদ্ধ হইয়া মিলিত হইবে। সেটি ছিল ব্রাহ্ম ধর্মের, ব্রাহ্ম সমাজের প্রথম দলিলে বলা হয়। বেদান্ত ভিত্তিক, মানে প্রাচীনকালে বেদের যে ভিত্তি, বেদে বলা হয়েছিল কিন্তু একেশ্বরের কথাই বলা হয়েছিল বেদে। পরবর্তীকালে হিন্দু ধর্মে আস্তে আস্তে প্রচুর কাদা ভগবানের উল্লেখ দেখতে পাই এবং আস্তে আস্তে বহু ঈশ্বরবাদ প্রচলিত হয়। কিন্তু এখানে এরা কিন্তু বেদান্ত ভিত্তিক একেশ্বরবাদের প্রচার, নিরাকার ব্রহ্মের উপাসনা করাই এদের প্রধান উদ্দেশ্য ছিল। তো সেই উদ্দেশ্যেই প্রথম ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। আর এটি ছিল ঈশ্বর উপাসনার জন্য, মানে এটি যে হিন্দুদের তা কিন্তু ছিল না, তারা কিন্তু ছিলেন একে বলতে গেলে হিন্দু বিরোধী ছিল, কারণ রক্ষণশীল হিন্দু সমাজের বিরোধিতা ছিলেন, দেখাই যাচ্ছে উপরে। আর এরা একটা পৃথক ধর্ম পরবর্তীকালে হয়ে ওঠে, কিন্তু এখনো অবধি কিন্তু যা দেখলাম যে ব্রাহ্ম সমাজের কোনো নির্দিষ্ট, এই যে লাইনটা উল্লেখ্য, ব্রাহ্ম সমাজের কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না, ব্রাহ্ম ধর্ম তো নয়। মানে এরা আসলে করতো কি তাহলে? ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে জনমত গঠনে আত্মনিয়োগ করে, মানে কোনো কুসংস্কারের বিরোধিতা করতো এরা মানুষকে বিশ্বাস জাগাতো যে কুসংস্কার বলে কিছু হয় না, এবং নিজের স্বাধীনভাবে যাতে ধর্মীয় বিভিন্ন বক্তব্য সমস্ত শ্রেণীর মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে রাখতে পারে সমস্ত মানুষ, সেই জন্যই এটি বানানো হয়েছিল। পরবর্তীকালে কিন্তু ব্রাহ্ম ধর্ম বলে একটা জিনিস উদ্ভব হয়েছিল, একটা আলাদা ধর্ম বেরিয়েছিল, সেটি কিন্তু এখন নয়, সেটি পরবর্তীকালে হয়েছিল রামমোহনের, সেখানে রামমোহনের যুগে নয়। আচ্ছা, প্রাথমিক সদস্য কারা ছিলেন? তারাচাঁদ চক্রবর্তী, রামচন্দ্র বিদ্যাবাগীশ, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, এরা। তারাপদ চক্রবর্তী ছিলেন ব্রাহ্ম সমাজের প্রধান সম্পাদক, প্রথম সম্পাদক তারাপদ চক্রবর্তী, এটা মনে রাখতে হবে। এবারে এরা তো এই দিক থেকে যাচ্ছে, এবার এদের যারা অপোনেন্ট, মানে আমাদের গোড়া হিন্দু সমাজ, তারা রাধাকান্ত দেবের নেতৃত্বে রক্ষণশীল হিন্দু সমাজ, আবার এদের যে প্রভাব মানে বৃদ্ধি হচ্ছে, তারা আশঙ্কিত হয়ে তারা আবার ধর্মসভা নামে একটি প্রতিযোগী প্রতিষ্ঠান তৈরি করে ওদের, মানে ওখানে ওরা বলতো যে কিরকম ভাবে ব্রাহ্ম সমাজ আর কি হিন্দু ধর্মকে বিনষ্ট করছে, সব কথা বলতো, সব কথা তারা বলতো। তারা ওখানে কি করতো? রক্ষণশীল হিন্দুদের মুখপত্র সমাচার চন্দ্রিকা তারা প্রকাশ করে, মানে এদের ছিল রক্ষণশীল হিন্দুদের মুখপত্র ছিল সমাচার চন্দ্রিকা। আর এদিকে মানে ব্রাহ্ম সমাজে রামমোহনের মুখপত্র ছিল সংবাদ কৌমুদী। এই দুটি ছিল অপোনেন্ট পত্রিকা।
তারা ধর্ম সংস্কৃতি সম্পর্কে কলকাতায় বাদানুবাদের ঝড় তোলে। 1830 সালে, মানে যে সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল, সেই বছরই শেষের দিকে রামমোহন ইংল্যান্ডে যান। সেই জন্য ব্রাহ্ম সমাজের প্রভাব একটু শিথিল হয়ে পড়ে। এই সময় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আর রামচন্দ্র বিদ্যাবাগীশ ছাড়া সকলেই মোটামুটি সরে দাঁড়ান ব্রাহ্ম সমাজ থেকে। এবার যেটা আমি একটু আগেই বললাম, রামমোহনের ব্রাহ্ম সমাজ আর ব্রাহ্ম ধর্ম কিন্তু এক ছিল না। ব্রাহ্ম ধর্ম কিন্তু রামমোহনের সৃষ্টি নয়, ব্রাহ্ম ধর্ম কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, পরে হয়েছে। তবে পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম আন্দোলন প্রায় সমার্থক হয়ে পড়ে। এবার 1830-এ যেটা বললাম, রামমোহন ইংল্যান্ডে গমন করেন এবং তার মৃত্যু হয়। এরপর থেকে ব্রাহ্ম সমাজের আন্দোলন কিছুদিন ধরে বন্ধ থাকে। এবার আমরা জানবো ব্রাহ্ম সমাজ থেকে ব্রাহ্মটা ধর্ম হলো কি করে, ব্রাহ্ম ধর্মটা কোত্থেকে। রামমোহনের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজে আন্দোলন দুর্বল হয়ে পড়ে। স্বাভাবিকভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজে। এরপর দেবেন্দ্রনাথ ঠাকুরবাড়ি তিনি ব্রাহ্ম আন্দোলনকে পুনর্গঠিত করেন। তিনি এটিকে একটি ব্রাহ্ম ধর্মে পরিণত করেন। এটি ব্রাহ্ম ধর্মের বিষয়ে তিনি তার আত্মজীবনীতেও লিখেছেন। পূর্বে ব্রাহ্ম সমাজ ছিল, এখন ব্রাহ্ম ধর্ম হল। এবার ব্রাহ্ম সমাজ থেকে 1839 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা নামে একটি সভা প্রতিষ্ঠিত করা হয় এবং ওই সভা থেকে তত্ত্ববোধিনী পত্রিকা 1883 সালে প্রতিষ্ঠা হয়। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন মনে রাখতে। পত্রিকার জায়গাতে থাকবে, দেবেন্দ্রনাথ ঠাকুর পরিচালনা করেছিলেন তত্ত্ববোধিনী সভা 1839 সালে এবং তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সালে। তত্ত্ববোধিনী সভা রাজেন্দ্রলাল মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা ছিলেন। এবার এরা কি কি কাজ করেছিল সেটা আমরা পরে দেখব। প্রধান কাজ ছিল কি, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। আচ্ছা, এবার ব্রাহ্ম সমাজ যখন করলাম, তো ব্রাহ্ম সমাজের আরো একটা জিনিস, সেটা ব্রাহ্ম সমাজের উদ্যোগ সম্পর্কে জানবো, যেটা 1828 প্রতিষ্ঠা হয়। 1830 ওই যেটা বললাম, নতুন প্রার্থনা গৃহ গঠন করা হয়, যার জন্য তার নাম হয় ব্রাহ্ম সমাজ। রামচন্দ্রের মৃত্যুর পরে পরবর্তীকালে নেতৃত্ব দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন। এই কেশবচন্দ্র সেন নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা পরে দেখব। রামমোহনের সময় কি কি হয়েছিল যেগুলো বললাম, একেশ্বরবাদ প্রতিষ্ঠা, তিলকতার অবসান মানে মূর্তি পুজো, সর্বধর্ম সমন্বয়বাদ, মানবতাবাদ ইত্যাদি প্রতিষ্ঠা করা। দেবেন্দ্রনাথের সময় দেবেন্দ্রনাথ ব্রাহ্ম আন্দোলনকে আবার সক্রিয় করে তোলে এবং তত্ত্ববোধিনী সভা তৈরি হয় 1839 সালে এবং এখানেই ঢুকে দিতে হবে 1843 সালে। এখান থেকে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। এরা বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা ইত্যাদির বিরুদ্ধে এবং অসমবর্ণ বিবাহ, মানে একটি শূদ্রের সাথে আর কি ব্রাহ্মণের বিবাহ তখন করা যেত না, সেটি প্রচলিত করা হয়। বিধবা বিবাহ আর নারী শিক্ষা, নারী স্বাধীনতা, শ্রমিক কল্যাণ ইত্যাদির পরিপক্ষে আন্দোলন গঠন করা হয়। এবার পরবর্তীকালে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে কেশবচন্দ্র সেন, মনে রাখতে হবে, নব্য ব্রাহ্ম সমাজ বলে একটা জিনিস তৈরি করেছিল, সেটা আমরা পরে জানবো। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ সংস্কারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আচ্ছা, আর এখানে তো বোধহয় ব্রাহ্ম সমাজ সম্পর্কে কিছু বলা না। সতীদাহ প্রথা সম্পর্কে একটু জানেন? সতীদাহ প্রথা যেমন সবাই জানি নিশ্চয়ই, সতীদাহ প্রথা কিভাবে পরিচালিত করা হতো। স্বামীর মৃত্যু হয়ে যাওয়ার পরে একই জায়গাতেই তার স্ত্রীকেও পুড়িয়ে মারা হতো। তো এই প্রথার বিরুদ্ধে একটা বিশাল আন্দোলন প্রথম গড়ে ওঠে। এই প্রথম আন্দোলন গড়ে তোলেন রাজা রামমোহন রায়।
রাজা রামমোহন রায় কিন্তু মনে রাখতে হবে প্রথম মানুষ ছিলেন যিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করে তুলেছিলেন। এই ব্যাপারে কারা কারা তাকে সমর্থন করেছিলেন? তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, তিনি জগন্নাথ ঠাকুর তাকে সমর্থন করেছিলেন। এবার রামমোহন কিন্তু হিন্দু শাস্ত্রকে ব্যাখ্যা করে এবং বিভিন্ন যে ওল্ড হিন্দু শাস্ত্রের সমস্ত বই টইগুলো বা পুঁথিপত্রগুলো আছে, তো বইমানি পুঁথি হাতে লেখা, আর সেই সমস্ত ব্যাখ্যা করে তিনি দেখান যে হিন্দু ধর্মে কিন্তু কোথাও সতীদাহ প্রথার উল্লেখ নেই। এটি পরবর্তীকালে যত গেছে কুসংস্কার হয়ে হয়ে এটি এসছে, মানে আসল হিন্দু ধর্মে কিন্তু এটির কোনো উল্লেখ নেই। আচ্ছা, এবার তিনি সংবাদ কৌমুদী পত্রিকায় বা সংবাদ কৌমুদী পত্রিকা এই ব্যাপারে বিভিন্ন প্রবন্ধ প্রতিষ্ঠা করেন, প্রবন্ধ প্রকাশ করেন এবং সতীদাহ প্রথার বিরুদ্ধে একটি জনমত গড়ে তোলেন। রামমোহনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে লর্ড বেন্টিঙ্ক 1829 খ্রিস্টাব্দে, এটা মনে রাখতে হবে, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার বিরুদ্ধে 17 নম্বর রেগুলেশন নামক একটি আইন জারি করে, 17 নম্বর রেগুলেশন, এবং এই আইন জারি করে সতীদাহ প্রথাকে রদ করেন বা নিষিদ্ধ করে দেন। আচ্ছা, এবার বাংলার রক্ষণশীল হিন্দু সমাজ রাধাকান্ত দেবের নেতৃত্বে এই আইনের বিরুদ্ধে ইংল্যান্ডে একটি স্মারকলিপি পাঠায়, মানে একটি চিঠি পাঠায়, কি বলবো, সোজা কথা, এটি চিঠি পাঠায়। এবার এর প্রত্যুত্তরে রামমোহন রায় প্রিভি কাউন্সিল কি সেটা তলায় লেখা আছে বলছি, তো প্রিভি কাউন্সিলের নিকট এই স্মারকলিপি কিরকম যেন অযৌক্তিক কেন সেটা বলেন, যে সতীদাহ প্রথা মানে সতীদাহ প্রথা সমর্থন করে রাধাকান্ত দেব যেটি লিখে পাঠিয়েছেন সেটি একদমই অযৌক্তিক, সেটা প্রমাণ করেছিলেন রামমোহন রায়। এবার এই যে স্মারকলিপিটি পাঠিয়েছিল, এই স্মারকলিপিটি এখনো রাখা আছে ব্রিটিশ মিউজিয়ামে, তো সেইখান থেকেই এখন জানা যায়, মানে সেখান থেকেই প্রথম কয়েকটি ঐতিহাসিক বলেছিলেন রাধাকান্ত দেব কিন্তু আসলে ছিলেন একটি বিতর্কিত চরিত্র। এই যে দেখা যাচ্ছে এখানে, সেটা দেখা যাচ্ছে। এবার সতীদাহ প্রথা নিবারণ আইন বলবৎ থাকে। এবার এই কাজে কিন্তু ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম আন্দোলনের বিপুল ভূমিকা ছিল। রামমোহন রায় তো ব্রাহ্ম আন্দোলন শুরু করেছিলেন প্রথম, পরবর্তীকালে দ্বারকানাথ চালিয়ে নিয়ে গেছেন, দেবেন্দ্রনাথ চালিয়ে গিয়েছিলেন এটা। এবার প্রিভি কাউন্সিল জিনিসটা কি ছিল? 1783 সালের রেগুলেটিং অ্যাক্ট, যেটা আমাদের সিলেবাসের বাইরে, সেই অ্যাক্টের অন্যতম শর্ত হিসেবে বাংলার গভর্নর জেনারেলকে শাসন কার্যে সাহায্য করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি 4 সদস্যের কাউন্সিল বা প্রিভি কাউন্সিল গঠন করা হয়, সেটার কথাই বলা হয়েছে। আচ্ছা, আলোচ্য সময় হিন্দু কলেজের দুটি বিভাগ ছিল, একটি প্রাথমিক বিভাগ, একটি উচ্চ বিদ্যালয় বা কলেজ বিভাগ। হিন্দু কলেজের দুটি বিভাগ ছিল। এরপর আমরা শুরু করব নব্যবঙ্গ গোষ্ঠী। তো নব্যবঙ্গ গোষ্ঠীর প্রবর্তক ছিলেন হেনরি লুই ডিভিয়ান ডিরোজিও। 1826 খ্রিস্টাব্দে মাত্র 17 বছর বয়সে তিনি হিন্দু কলেজের শিক্ষক পদে যোগদান করেন। অনতিকালের মধ্যে তিনি প্রিয়তম শিক্ষক হয়ে ওঠেন। আর তিনি ছাত্রছাত্রীদের বলতে তর্ক বিতর্ক, যুক্তিবাদ ও স্বাধীন চিন্তা, এই তিনটি হলো শিক্ষার মূল উদ্দেশ্য। তার বক্তব্য ছিল কি, স্বাধীন চিন্তার দ্বারা মতপার্থক্য এবং অন্ধবিশ্বাসের তিনি বিপক্ষে ছিলেন, অন্ধ ধারণা মানতে বারণ করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে যুক্তিবাদ দিয়ে যেটি ঠিক মনে হচ্ছে সেই দিকেই তোমরা এগোবে, সদ্গুণ অনুশীলন এবং অসদ্গুণকে পরিহার করা, এসব বলতেন, এবং সকলের মধ্যে গভীর দেশপ্রেম ও জাতীয়তাবাদ সঞ্চার করতেন। ক্লাসের মধ্যেই নয়, শুধুমাত্র ক্লাসের বাইরেও তার ছাত্রদের জন্য সময় ব্যয় করতেন। এন্টালিতে তার বাড়ি ছিল কলকাতায়। কলকাতার এন্টালিতে তার নিজের বাড়ির দরজা সবসময় খোলা থাকতো, মানে যে কেউ যেতে পারতো আর কি।
ডিরোজিওর যে অনুগামী ছাত্রছাত্রী তাদেরকে নব্যবঙ্গী গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। এদের মধ্যে উল্লেখযোগ্য লোক ছিলেন রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, ঈশ্বরচাঁদ মিত্র এবং প্যারীচাঁদ মিত্র, এরা দুই ভাই ছিলেন, রসিক কৃষ্ণ মল্লিক, কৃষ্ণদাস পাল এরা। এবার এখানের মধ্যে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় নামটি খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে আমরা শিখব। রামতনু লাহিড়ীও নাম খুবই বিখ্যাত, উনি ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে কিছু কিছু জায়গায় যুক্ত ছিলেন। রাধানাথ সিকদারও খুবই বিখ্যাত ব্যক্তি। রাধানাথ সিকদারের কি নাম কেউ শুনেছিস? না দাদা। হ্যাঁ, রাধানাথ সিকদার ছিলেন একজন ব্যক্তি যার নাম খুব একটা পাওয়া যায় না, কিন্তু তিনি একটা দারুণ কাজ করেছিলেন। তিনি প্রথম এভারেস্ট আবিষ্কার করেছিলেন। এভারেস্ট যে শৃঙ্গটা, মানে ওনার কাজ ছিল আর কি বিভিন্ন যে ডেটাগুলো, মানে বিভিন্ন আর কি তখন তো চূড়ার মাপগুলো করার জন্য তো ডেটার সাহায্য নেওয়া হতো আর কি। বিভিন্ন রেডিয়েশন পাঠানো হতো আমাদের রেডিও ওয়েভ বা বিভিন্ন ওয়েভ বা অন্যান্য কিছু, বা লাইট কিরকম ভাবে ভেঙে আসছে, এ সমস্ত গাণিতিক হিসেব করে শৃঙ্গের উচ্চতাগুলো ক্যালকুলেট করা হতো। তো যে সমস্ত জায়গাগুলোতে ক্যালকুলেট হতো, মানে মাউন্টেন যে ইনস্টিটিউটগুলোতে, সেখানে ছিলেন রাধানাথ সিকদার। তো তিনি এক ডেটা কালেক্ট করতে করতে একটা ডেটা পেয়েছিলেন যেটা 160 রকমের বেশি ছিল, এবং তার থেকে বেশি শৃঙ্গ আর কোথাও তখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তো সেটাই ছিল এভারেস্ট। কিন্তু দুর্ভাগ্যবশত পাহাড়টার নাম রাধানাথ সিকদারের নামে হয়নি। ওই ইনস্টিটিউটের যিনি কর্তা ছিলেন বা মালিক ছিলেন তার নাম ছিল এভারেস্ট, স্যার এভারেস্ট। তো তার নামই মাউন্ট এভারেস্ট নাম ছিল। আবিষ্কারক ছিলেন রাধানাথ সিকদার। এবার ডিরোজিওর বাসভবনে ওই এন্টালির বাড়িতে তার উদ্যোগে গড়ে ওঠে একাডেমিক অ্যাসোসিয়েশন 1828-29 খ্রিস্টাব্দে, ওই সময়টা। এই একাডেমিক অ্যাসোসিয়েশনে কি করা হতো, ওই যেটা এতক্ষণ বললাম, এরা কোনো রকম কুসংস্কার বা কোনো রকম বিশ্বাস মানত না, শুধুমাত্র সদ্গুণ অনুশীলন করত এবং স্বাধীন চিন্তাধারা এবং যুক্তি দিয়ে যারা ঠিক মনে হতো তারা সেটাই করতো এবং সেটাই প্রচার করতো। একাডেমিক অ্যাসোসিয়েশনে এইসব হতো। এবার অ্যাসোসিয়েশনে যা কিছু হতো সেই সমস্ত বক্তব্যগুলোকে লেখার জন্য 1830 সালে ডিরোজিওর ছাত্ররা দ্য পার্থেনন নামে একটি কলেজ পত্রিকা প্রকাশ করে, কিন্তু কলেজ কর্তৃপক্ষের আপত্তিতে এই পত্রিকার প্রকাশ বন্ধ করে দিতে হয়। ওই যে বললাম, কারণ কলেজ কর্তৃপক্ষ মানে হিন্দু কলেজ তো ব্রিটিশের অধীনে ছিল, ব্রিটিশ বিরোধী কথা বললে অবশ্যই পত্রিকা প্রকাশ বন্ধ করে দেবে। আচ্ছা, এবার নব্যবঙ্গ আন্দোলনটা কি ছিল? ডিরোজিও পন্থীরা যা কিছু কাজকর্ম তখন করতেন, যা কিছু আন্দোলন চালিয়েছিলেন, সেটা ইতিহাসে ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। কিন্তু একই সঙ্গে তারা কিছু চরমপন্থী কার্যকলাপেও লিপ্ত হন। কিরকম চরমপন্থী? মানে গোঁড়া কার্যকলাপ। মানে আসলে দরকার ছিল কোনটা? গোঁড়া হিন্দু ধর্মীটা একদমই দরকার না, বোঝা যাচ্ছে যেটা, কারণ তারা শুধুমাত্র একদম গোঁড়ামিতে বিশ্বাস করতো, সতীদাহ প্রথাকে সমর্থন করতো, বাল্য বিবাহকে সমর্থন করতো। বিধবা বিবাহের বিদ্যাসাগর যখন আন্দোলন শুরু করেছিলেন তার বিপক্ষে গিয়েছিল, সেগুলি অবশ্যই কাম্য নয়। আবার এরা যেটা শুরু করেছিল, এরা বলছিল যে আমরা কোনো কিছুই মানবো না। এরা এতটাই চরমপন্থী হয়ে গিয়েছিল যে সেটাও খুবই খারাপ ব্যাপার। কি ছিল? এই আন্দোলন একসময় রক্ষণশীল হিন্দু সমাজ ও হিন্দু ধর্মের ভিত কাঁপিয়ে দিয়েছিল। খ্রিস্টান মিশনারিদের আক্রমণের বিরুদ্ধে আন্দোলনকারী রামমোহন ও তার অনুগামীরা ডিরোজিও পন্থীদের কাছে হয়ে উঠেছিলেন আধা উদারপন্থী। মানে এরা বলতো যে ওরা তো আধা উদারপন্থী, কারণ ওরা তো সবকিছুকে এগেনস্টে যাচ্ছে না। এই বলছে যে মানে ওরা রামমোহন বা তার অনুগামীদের আবার ওরা মানে পছন্দ করতো, অপছন্দ করতো এই ইয়ং বেঙ্গল মুভমেন্ট যারা। এরা বলতো যে এরা রক্ষণশীল হিন্দু সমাজের বিপক্ষে। আবার এরা মনে করতো যে রামমোহন যা করছে সেটাও ঠিক না, কারণ এরা তো একেবারেই নাস্তিক বলতে গেলে, মানে এরা কোনো কিছুতেই বিশ্বাস করে না, এই নব্যবঙ্গীয় লোকেরা। তো এরা বলতো রামমোহনকে যে তুমি তো রক্ষণশীল হিন্দু সমাজে হিন্দু ধর্ম এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে যাচ্ছ, তাহলে তুমি আবার নিজে ব্রাহ্ম ধর্ম বলে আবার কি তৈরি করছো, ব্রাহ্ম সমাজ আবার নতুন একটা কি তুমি একটা এইসব কি তৈরি করছো। তো তাই জন্য ও আবার রামমোহনেরও বিপক্ষে ছিল।
তো তাই ওরা রামমোহনকে আধা উদারপন্থী বা হাফ লিবারাল দল নামে বলতো। আর হিন্দু মানে সমাজপতি যারা ছিলেন মতিলাল শীল, রাধাকান্ত দেব, গোপীমোহন ঠাকুর, তাদের বলা হতো গোড়া বা রক্ষণশীল গোষ্ঠী। তাদের কাজকর্ম কি ছিল? তাদের কাজকর্ম ছিল তারা হিন্দু ধর্ম এবং এই সমাজের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। তারা পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণে মত্ত হয়ে ওঠেন। তাদের কাছে শুধুমাত্র হিন্দু ধর্মই ছিল কুসংস্কারের প্রতীক। যেমন মাধবচন্দ্র মল্লিক পার্থেনর একটা সংখ্যায় লিখেছিলেন, অন্তর থেকে ঘৃণা করার মতো কোনো বিষয় থাকলে আমার কাছে তা শুধুমাত্রই হিন্দু ধর্ম। এরকম অনেক কিছুই লিখেছিল। যেমন স্লোগানগুলো, এগুলি অ্যান্সার লেখার সময় কিন্তু এগুলি কোটে দিতে হবে। পন্থীদের প্রিয় স্লোগান ছিল হিন্দু ধর্ম নিপাত জাত, যা কিছু হিন্দু তাই খারাপ। তারা মা কালীকে যে প্রণাম করতেন না, স্যালুট দিতেন, এই সমস্ত কাজকর্ম যেটাকে বলা হয়, মানে এই কাজকর্মগুলি কোনো মানে নেই, কিন্তু সমাজ সংস্কারে কিন্তু কোনো ভূমিকা রাখেনি। প্রথম দিককার যে কাজকর্ম ডিরোজিওর আন্ডারে, সেগুলি কিন্তু কাজের কাজ ছিল। পরে ডিরোজিও যখন মারা যায়, ডিরোজিও মারা যাওয়ার পরে এরা পুরোপুরিভাবে চরমপন্থী হয়ে ওঠে। আচ্ছা, এই যে ব্রাহ্মণ দেখলে বলে উঠতেন এই দেখুন আমরা গোমাংস ভক্ষণ করছি, এরকম অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলতেন। এই যে লেখা আছে যে নব্যবঙ্গ গোষ্ঠীর কর্তৃক হিন্দু ধর্মের এই বিরোধিতা, ডিরোজিওর কোনো হাত ছিল না। ডিরোজিওর মৃত্যুর পরে ডিরোজিও পন্থীরা এরকম জীবন ধারণে লিপ্ত হন, চরমপন্থী হয়ে যান। এবার হিন্দু কলেজ থেকে কিন্তু বলা হয় যে তিনি ছাত্রছাত্রীদের বিধর্মী করে দেওয়ার পাশাপাশি পিতামাতার প্রতি শ্রদ্ধাহীন করে তুলেছেন, এই জন্য তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। এটি আর একটি কথা এখানে লিখেছে, পদত্যাগের আগে তাকে প্রশ্ন করা হয় তিনি নিজে নাস্তিক কিনা অথবা ছাত্রছাত্রীদের তিনি নাস্তিক করে তুলছেন কিনা। তার উত্তরে তিনি জানান গোঁড়া ধর্মান্ধরা সর্বদেশে সর্বকালেই যুক্তিবাদী মানুষকে এভাবেই অভিযুক্ত করে থাকেন। আচ্ছা, তিনি কিন্তু পুরোপুরিভাবে খ্রিস্ট ধর্মের সমর্থক ছিলেন না। এই যে বললাম ডিরোজিও কিন্তু খ্রিস্ট ধর্মের সমর্থক ছিলেন না। যেমন কৃষ্ণমোহন গঙ্গোপাধ্যায় যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে চলেছিলেন, তখন কিন্তু ডিরোজিও তাকে এই কাজ করতে নিষেধ করেছিলেন। তার মারা যাওয়ার পর থেকেই কিন্তু তারা মানে ডিরোজিও পন্থীরা খ্রিস্টান ধর্ম এবং যা কিছু ব্রিটিশ সে সমস্ত তাকে অন্ধ অনুকরণ করতে ব্যস্ত হয়ে পড়ে। এই সমস্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গির পাশাপাশি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও কিছু আছে, পজিটিভও কিছু আছে। যেমন তাদের প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, যেটি একদম প্রথমে ছিল পার্থেনর, কয়েকদিন পরেই হিন্দু কলেজ কর্তৃপক্ষ যেটা বন্ধ করে দেয়। তারপরে এসেছিল জ্ঞান নেশন, এনকোয়ারার, হিন্দু পায়োনিয়ার, বেঙ্গল স্পেকটেটর ইত্যাদি। জ্ঞানার্জন ও প্রচারের জন্য 1838 খ্রিস্টাব্দে সোসাইটি ফর অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানার্জন সমিতি নামে প্রতিষ্ঠা করা একটা সমিতি। এখানে পাশ্চাত্য বিজ্ঞান, পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য চিকিৎসার বিষয়ে তার পত্রপত্রিকা এবং সমিতিগুলি সোচ্চার হয়ে উঠেছিল। এবার প্রথমে ডিরোজিও তার অনুগামীদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। পরবর্তীকালে যেটা বললাম, তারা চরমপন্থী হয়ে উঠেছিলেন এবং পাশ্চাত্য শিক্ষা ও দর্শন ডিরোজিও পন্থীদের প্রাথমিক কার্যকলাপকে নেতিবাচক করে তোলে। এই কারণে পরে এই যে লিখেছে, তারুণ্যের তেজ কমে যাওয়ার পরে তারা অনুতাপে প্রকাশ করেন। তারা আবার নেতিবাচক থেকে ফিরে আসে এবং আস্তে আস্তে নববঙ্গীয় আন্দোলন থিতিয়ে পড়ে। আরো পরের দিকে যেমন এই রাধানাথ সিকদার প্রমুখ অনেক ডিরোজিও পন্থী নিজেদের কার্যকলাপকে নিজেরাই বাড়াবাড়ি বলে অভিহিত করেছেন। এই যেগুলো কোটেশনে যেগুলো লেখা আছে, যা কিছু হিন্দি তাই খারাপ, এগুলো তো ঠিক না, এগুলো বাড়াবাড়ি ছিল, এগুলো কোনো দরকার ছিল না। যেমন দেখা যায় যে অনেক ডিরোজিও পন্থী পরবর্তীকালে যারা নেতিবাচক ছিলেন, চরমপন্থী ছিলেন, তারা পরবর্তীকালে আবার সমাজ সংস্কারকও হয়ে যান। যেমন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েও এই কৃষ্ণমোহন গঙ্গোপাধ্যায় হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছিলেন। তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় মনুসংহিতার অনুবাদ করেছিলেন বাংলায়। এবার নব্যবঙ্গীয় দল ছিল র্যাডিক্যাল বা প্রগতিপন্থী গোষ্ঠী, মানে এরা এগিয়ে যাওয়ার দিকে ব্যস্ত ছিল। হিন্দু ধর্ম ও সমাজের বিরুদ্ধে এদের আন্দোলনের প্রতিক্রিয়া হিসেবে
রাধাকান্ত দেবের নেতৃত্বে রক্ষণশীল সমাজ তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এবার এই যে সমস্ত নব্যবঙ্গীয়, এরা কিন্তু নিজেদের দেশকে চিনতে চায়, মানে প্রাচ্যকে সঠিকভাবে না বুঝাই কিন্তু এরা পাশ্চাত্যের অন্ধভাবে অনুকরণ করতো। এবং এরা মনে করতো যে ভারতীয় যে সমস্ত সমাজ সংস্কৃতি এগুলি একবারই নিকৃষ্ট এবং এগুলির দ্বারা আর কিছু হবে না, আর কোনো উন্নতি সম্ভব নয়, তাই পাশ্চাত্যের অন্ধ অনুকরণ প্রয়োজন। তাই তাদের যে সমস্ত কথাবার্তা, তাদের যা কিছু কথাবার্তা, সেগুলো ছিল শহুরে শিক্ষিত মানুষের মধ্যেই সীমাবদ্ধ। এবং এই আন্দোলনে কিন্তু কৃষক শ্রেণীর কোনো কথা ছিল না, বা সাধারণ শ্রমিকের কোনো কথা ছিল না। তবে পরবর্তীকালে তারা কিন্তু সমাজ সংস্কারক হয়ে ওঠে, যেমন আগে বলা আছে। পরবর্তীকালে অনেকেই সমাজ সংস্কারক হয়ে উঠেছে। এবার নব্যবঙ্গীয়দের কিছু কথা। এই যে যেটা লেখা আছে, অনুগামী যে ছাত্রদল ছিল, অনুগামী ছাত্রদল যাদের নাম এতক্ষণ বললাম, ওই নামগুলো এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, আর তারা লক, হিউম, টমপেইন, রুসো, ভলটার এই সমস্ত বিখ্যাত দার্শনিক ছিলেন। গ্রিক দার্শনিক এবং রোমান দার্শনিক, ব্রিটিশ দার্শনিক, এই সমস্ত দার্শনিকের মতবাদ এবং ফরাসি বিপ্লবের যে চিন্তাধারা তাদের সঙ্গে পরিচিত করে ডিরোজিও। এই সমস্ত রেনেসাঁস এবং ফরাসি আন্দোলন, এই সমস্ত বিভিন্ন আন্দোলন এবং অগ্রগতির কথা ডিরোজিও এদের শেখান। এর মাধ্যমে স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের বিকাশ ঘটানোর জন্য ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে তোলেন নিজের এন্টালির বাড়িতে 1827 খ্রিস্টাব্দে, যেটা বলছিলাম আর কি। আন্দোলন গড়ে তোলেন, যেটা বললাম। পরবর্তীকালে কিন্তু ডিরোজিওর মৃত্যুর পরে তারা উগ্র হয়ে ওঠে এবং যেরকম লেখা আছে ওই কোটেশনগুলো উল্লেখ করতে হবে কিছু কিছু। এরকম একটা সমাজে অস্থির আন্দোলন সৃষ্টি করে এবং নব্যবঙ্গ গোষ্ঠীর উগ্রতা আশঙ্কিত হয়ে হিন্দু কলেজ থেকে তার সন্তানদের ছাড়িয়ে দিতে শুরু করেন অভিভাবকরা। তাতে কর্তৃপক্ষ ডিরোজিওকে দায়ী করে কলেজ থেকে বিতাড়িত করেন। তার কিছুদিন পরই ডিরোজিওর মৃত্যু হয়। ডিরোজিওর মৃত্যুর পরে তারা আরো চরমপন্থী হয়ে ওঠেন এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, নাম লেখা আছে, রামতনু ঘোষ, রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ, কৃষ্ণমোহন গঙ্গোপাধ্যায়। তাদের যে কিছু কুটিপুচ্যুতি মানে নেগেটিভ দিকগুলো ছিল কি, এই যে সদস্যরা গঠনমূলক চিন্তাধারার পরিবর্তে কিন্তু নেতিবাচক চিন্তাধারাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তারা হিন্দু সমাজ এবং ধর্মের বিষয়ে তাদের যে উগ্রতা ছিল, তারা পুরোপুরিভাবে হিন্দু ধর্ম বিরোধী। আসলে তো হিন্দু ধর্ম বিরোধী ছিলেন না রামমোহন রায় বা ব্রাহ্ম সমাজ। ওরা করতেন কি, হিন্দু ধর্মের খারাপ দিকগুলিকে বর্জন করতে বলতেন বা ধর্মের খারাপ দিকগুলিকে বর্জন করতে বলতেন এবং ব্রাহ্ম ধর্ম পরে প্রচার করা। কিন্তু এরা পুরোপুরিভাবে বলতেন যা কিছু হিন্দু তাই খারাপ। এরকম যে উগ্রতা, এটাতে আশঙ্কিত হয়ে রাধাকান্ত দেবের নেতৃত্বে অনেকেই হিন্দু সমাজের গোড়ারা তাদের বিপক্ষে চলে যায়। এবার যেটা বললাম, এরা কিন্তু আসলে দরিদ্রদের পক্ষে উদাসীন ছিল। কৃষক বা শ্রমিকদের কল্যাণে কোনো উদ্যোগ নেননি, শুধুমাত্র শিক্ষিত ধনীদের জন্যই তারা কাজ করেছেন। যেমন চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন, যেটা আমরা পরে জানবো কি ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন বা কুটির শিল্পের ধ্বংসের পরে সাধারণ মানুষ চরম দুর্দশায় পড়লো, তাদের নিয়ে কোনো কথা বলেন না। আর ওই একই কারণে এটা ছিল কিন্তু সামাজিক ভিত্তিটা দুর্বল ছিল। দেশের সাধারণ মানুষের মধ্যে বিস্তৃত ছিল না। শহুরে উচ্চশিক্ষিত কিছু তরুণ যারা হিন্দু কলেজের ছাত্র ছিল তাদের মধ্যেই প্রসার হয়েছিল। আর এরা যেহেতু হিন্দুদের এগেনস্টে ছিল, তাই মুসলিমদের প্রতি এদের একটা খুব খারাপ উদাসীনতা দেখা যায়, যার কারণ তাদের মুসলিম সমাজের সংস্কারের বিষয়ে তাদের কোনো উদ্যোগ দেখা যায়নি। আস্তে আস্তে ডিরোজিওর মৃত্যুর পরে নিজ চাকরি ও ব্যবসায় তারা মনোনিবেশ করে আন্দোলন গতি হারায় এবং পরবর্তীকালে কিন্তু এই নব্যবঙ্গীয়রা নিজ নিজ জায়গায় কিন্তু সমাজ সংস্কারের কাজে এগিয়ে যান। আর একটা জিনিস যেটা বলে আজকে শেষ করবো, সেটা হচ্ছে বিধবা বিবাহ আন্দোলন কিভাবে শুরু হয়েছিল। 1837 খ্রিস্টাব্দে প্রথমে কিন্তু বিধবা বিবাহের সমর্থনে বক্তব্য প্রকাশিত হয়। কোথায় হয়েছিল? বিভিন্ন জায়গায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম তার বক্তব্য রেখেছিলেন 1837 সালে।
পরবর্তীকালে প্রসন্ন কুমার ঠাকুর প্রতিষ্ঠিত সম্পাদিত, এটা মনে রাখতে হবে, দ্য রিফর্মার পত্রিকা, দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক এবং প্রতিষ্ঠাতা ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, এটা কিন্তু উল্লেখ করতে হবে এবং লিখে রাখতে হবে লিস্টে। ইনি 1800 সালটা বলার দরকার নেই, ইনি হিন্দু বিধবাদের বিবাহ নামে একটা নিবন্ধ প্রকাশিত করেন। নিবন্ধ হচ্ছে প্রবন্ধেরই একটা বড় আকার, মানে একটা লং ভার্সন। কিন্তু প্রথম সংগঠিত আন্দোলন শুরু করেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1855 সালে তিনি প্রথম এই বিধবা বিবাহের সমর্থনে 1000 স্বাক্ষর সংগ্রহ করেন। মানে এখন যেটা পিটিশন সংগ্রহ করা বলা হয়, পিটিশনে সাইন করে দেবো, সেরকম পিটিশন টাইপের একটা নিয়ে 1000 স্বাক্ষর সমর্থন করেছিলেন এবং এই বিধবা বিবাহের জন্য আইন প্রণয়ন করার জন্য সরকারের কাছে একটা আবেদনপত্র জমা দেন, পিটিশনটা জমা দেন। এবার দাদা তাহলে 1837 খ্রিস্টাব্দ থেকে প্রথম বিধবা বিবাহ আন্দোলন প্রকাশ পায়। হ্যাঁ, প্রথম বিধবা বিবাহের সমর্থনে বক্তব্য রেখেছিলেন বিদ্যাসাগর। আর 1855 সালে এই আইন প্রণয়নের জন্য আবেদনপত্র, মানে ওই পিটিশন টাইপের 1000টা স্বাক্ষর সই সংগ্রহ করে সরকারের কাছে জমা দিয়েছিলেন বিদ্যাসাগর। এবার আর একটা জিনিসও মানে এখানে জানতে হবে যে বিধবা বিবাহের প্রশ্নটি কিন্তু বাংলাদেশে বাল্য বিবাহের সঙ্গেও জড়িত ছিল। কিরকম? কারণ তখনকার দিনে তো বালক অবস্থাতেই বিবাহ দিয়ে দেওয়া হতো, মানে তখনকার দিনের মহিলাদের 8 বছর 10 বছর বয়সেই বিয়ে হয়ে যেত। তো স্বাভাবিকভাবেই যদি একটা বয়স্ক লোকের সঙ্গে 8 বছর 10 বছরের মেয়ের বিয়ে দেওয়া হয়, স্বাভাবিকভাবেই সে মানে যখন ছেলেটি মারা যাবে তখন স্বাভাবিকভাবেই সে আগে বিধবা হবে। তো সেই কারণেই অকাল বৈধব্য এক সমস্যা দেখা দিয়েছিল। তো এই জন্য তিনি এক দেশাচার বা লোকাচার, মানে গোঁড়া হিন্দুদের বিরুদ্ধে গিয়ে তিনি বিধবা বিবাহ আন্দোলন গড়ে তুলেছেন। তিনি প্রথম প্রস্তাব নামক এক পুস্তিকায় লিখেছিলেন, একটা বইয়ে লিখেছিলেন যে বিধবা বিবাহ প্রচারিত হলে কি কি হবে, যে বাল্য বিধবারা বৈধব্য যন্ত্রণা, ব্যভিচার দোষ, ভ্রূণ হত্যার পাপ থেকে মুক্তি পাবে। তিনি আরো বিভিন্ন শাস্ত্র, মানে আগের যে সমস্ত শাস্ত্র ছিল সেখানে উল্লেখ করে দেখিয়েছেন যে বিধবা বিবাহ কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত। মানে রামমোহন রায় যে কাজটা করেছিলেন, রামমোহন রায় বিভিন্ন হিন্দুদের বিভিন্ন প্রাচীন যে সমস্ত শাস্ত্র সেই সমস্ত ঘেটে দেখিয়েছিলেন যে গোড়া হিন্দুরা যেরকম তর্ক করছে সেগুলো কিন্তু আদৌ ভ্যালিড নয়। মানে আদৌ কিন্তু সতীদাহ প্রথা কিন্তু কোথাও সমর্থিত হয়নি, সতীদাহ প্রথা কথা কিন্তু কোথাও উল্লেখ নেই। পরবর্তীকালে গোড়া হিন্দুরাই নিজেরাই এটা এনেছে, বেদ বা কোথাও কিন্তু এসবের উল্লেখ নেই। ইনি একই কাজ করেছিলেন, ইনি পরাশর সংহিতা এবং অন্যান্য শাস্ত্রবাক্যের উল্লেখ এবং সেগুলোকে বিশ্লেষণ করে দেখিয়েছিলেন বিধবা বিবাহ কিন্তু শাস্ত্রসম্মত। উদাহরণের জন্য তিনি তার নিজ পুত্রকে বিধবা বিবাহ করান। এই যেখানে লিখেছে তত্ত্ববোধিনী পত্রিকায় সেই নিউজটি প্রকাশিত হয়েছিল। তিনি তার এটা একটা উদাহরণ দিয়েছেন, এটা জানার দরকার নেই। আচ্ছা, নিজ খরচে তিনি প্রচুর বিধবা বিবাহ সম্পন্ন করিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার প্রচেষ্টাটি মূলত ওই যে পিটিশনটা দিয়েছিল 1855, তার প্রচেষ্টাটি 1856 সালে পরের বছর লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন বা আর্টিকেল 15 বলা হয় এটি জারি করেন। কিন্তু বিদ্যাসাগরের দুঃখ ছিল তিনি বিধবা বিবাহ আইন পাস করতে সক্ষম হলেও বাল্য বিবাহ বা বহু বিবাহ সভা এইগুলির বিরুদ্ধে বিশেষ কিছু করতে সক্ষম হননি। এরপরে আমাদের বাকি থাকবে আর একটা বাকি আছে, সেটা বলে নি। ব্রাহ্ম সমাজটা যেটা বললাম সেটা হচ্ছে কিভাবে প্রথম গঠিত হয়েছিল সেই কথা আমি বললাম। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা, 1830 সালে ওই প্রার্থনা গৃহটি উদ্বোধন করা হয়। তখন ব্রাহ্ম সমাজ
এবং পরবর্তীকালে দেবেন্দ্রনাথের সময় 1839 সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করা হয় এবং এই সময় তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করা হয় 1843 সালে এবং তারপর থেকে ব্রাহ্ম ধর্ম আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে কেশবচন্দ্র সেন আমরা জানি যে ব্রাহ্ম আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। এবার এখানে অনেক কিছু এদিক ওদিক হয়েছে। কেশবচন্দ্র সেন একদিকে চলে গেছিলেন, আর একদিকে অন্যদিকে চলে গেছিলেন, অনেকগুলি ভাগ হয়েছিল, আদি ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ এবং নববিধান, যেটি কেশবচন্দ্র সেনের নেতৃত্বে। এরকম বিভিন্ন ভাগ হয়েছিল, সেই ভাগগুলোর কথা আমরা পরের দিন পড়ব, সেটি পরের দিনের মেন জিনিস থাকবে। আর যেটা বলবো সেটা হচ্ছে রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ মেনলি তাদের কিরকম সমাজ সংস্কার করেছিলেন, আর বাংলার নবজাগরণ সম্পর্কে জানবো। তো এটি আগের পরের দিন থাকবে। তো সেটা বলেই এই চ্যাপ্টারটা শেষ হবে। আজকে এই চ্যাপ্টারটা শেষ হলো না। আচ্ছা, আর একটা যেটা জিনিস যেটা বাকি রইল, হাজী মোহাম্মদ মহসিন, এটি একটি কোশ্চেন আসে কম মার্কসের, এটি জেনে রাখতে হবে। ইনি ছিলেন হুগলির লোক, বাংলার অন্যতম মানবদরদী ও মানবতাবাদী মনীষী। ইনি প্রথাগত এনার কোনো শিক্ষা ছিল না, মানে ইনি ব্রিটিশদের যে সমস্ত শিক্ষা তৈরি হয়েছিল সেই শিক্ষা কিন্তু তিনি শিক্ষিত নন, কারণ তার আগে এনার জন্ম দেখাই যাচ্ছে 1832 থেকে 1812, যেখানে আমাদের কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনই তৈরি হয়েছিল 1823, তার অনেক আগে। তিনি প্রথাগত শিক্ষা না থাকলেও ইসলামের সমস্ত শাখায় কিন্তু সুপণ্ডিত ছিলেন। তিনি ইরাক, ইরান, তুরস্ক সহ আরব উপদ্বীপ এবং মক্কা গমন করেছিলেন। মক্কাতে হজ করার সূত্রে তিনি হাজি হন এবং তখন থেকে এনার নাম, মানে পুরো নামটা হয়ে যায় হাজী মোহাম্মদ মহসিন। ইনি মক্কা থেকে দেশে ফেরার পর প্রতীত যে বিধবা বোন ছিলেন তার বিপুল সম্পত্তি এনার উপর আসে তার মৃত্যুর পর। এই বোন নাম ছিলেন মুন্নুজান। তো তার মৃত্যু হওয়ার পর তার সমস্ত সম্পত্তি হাজী মোহাম্মদ মহসিনের আন্ডারে থাকে। সেই সমস্ত সম্পত্তি, বিপুল সম্পত্তি, তার মূল্য ছিল তখনকার দিনে 1.5 লক্ষ টাকার বেশি, মানে এখনকার সময়কালে সে কোটি কোটি টাকা। তো সেই টাকার 3 ভাগের 1 ভাগ তিনি শিক্ষা ও ধর্মীয় উদ্দেশ্যে ব্যয় করেছিলেন, আরো বাকিগুলো বৃদ্ধ এবং অশক্ত লোকের সেবায় বিনিয়োগ করেছিলেন। আর বাকিগুলি দিয়ে তিনি 2টি অছি পরিষদ গঠন করেন। অছি মানেটা ঠিক কি আমার জানা নেই। 2টি অছি পরিষদ গঠন করেছিলেন। এই পরিষদগুলির সুবাদে পরবর্তী সময়ে হুগলি কলেজ, ঢাকা মাদ্রাসা, এই সমস্ত শিক্ষাঙ্গন তৈরি হয়। এখন যেটা হুগলি কলেজ সেটা কিন্তু হাজী মোহাম্মদ মহসিন তার প্রাথমিক ভিত্তিটা তৈরি করেছিলেন, যদিও এখন সেটি সেম জায়গাতে নেই। সেকেন্ড, ঠিক আছে। আগের সপ্তাহে একদিন হয়নি ক্লাস, তো এই সপ্তাহে কি আর কোনো দিন ফাঁকা হবে তোদের? দাদা কালকে ফাঁকা আছি রাতের দিকে। আচ্ছা, কালকে আছে। পরশু কি ফাঁকা আছে? দাদা পরশুদিন ফাঁকাই আছি, কিন্তু পরশুদিন মানে তার পরের দিন 2টো টিউশন আছে, তো পড়া মুখস্থ করতে হবে তার আগের দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই হোক আর একটা ক্লাস। ঠিক আছে দাদা। কারণ আমি একসাথে নিচ্ছি, তার কারণ এটাই লাস্ট হবে আর কি, মানে আগস্টে, কারণ তারপর আমারও পরীক্ষা আছে, তো এই মাসটা আর তারপরে ক্লাস হবে না। আচ্ছা দাদা। আমার আসলে 23 থেকে 31 অব্দি এই শেষের দিকটা, শেষের সপ্তাহটা ক্লাস মানে এক্সাম আছে, তো সেই সময়টা আমি থাকবো না। তো তার আগে আমি সেকেন্ড চ্যাপ্টারটা যেটা আছে আমার মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে, তো 10:30 থেকে 11:30 হয়ে যাবে আসলে। তো
শুধু ওই জায়গাটা মেনলি ব্রাহ্ম সমাজটাই জানা, বাকি ওগুলো এমনি পড়ে নিলে হয়ে যায়। ব্রাহ্ম সমাজে কয়েকটা জিনিস আছে যেগুলি বিভিন্ন বই আবার বিভিন্ন রকম দিয়েছে, আমার কাছে ঠিকঠাক করা আছে। তো ব্রাহ্ম সমাজটি আমি বলবো। আর তারপরে আমি কিছু জিনিস হোম টাস্ক টাইপের দেবো, তো সেই অ্যান্সার গুলো তোরা লিখে রাখিস, দিয়ে লিখে আমাকে গ্রুপে বা এখানে ওখানে পাঠিয়ে দিস, বা পার্সোনাল মেসেজে যেখানে হোক। ঠিক আছে দাদা। দাদা তাহলে কালকে ক্লাসটা নেবে? হ্যাঁ হ্যাঁ, কালকে আমি 1 ঘন্টা একটা করে শেষ করবো। ঠিক আছে দাদা। আর শাল এখন যেগুলো বললাম শাল ওগুলো করতে হবে। আর 2টো পেজ বাদ ছিল যেখানে, সেটা তুমি বোধহয় বলে দিলাম আজকে। হ্যাঁ, সেগুলো বলে দিলাম আজকে। ঠিক আছে। Okay. আর এই পিডিএফটা তো পাঠানো আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। ওকে দাদা, গুড নাইট দাদা। দাদা। হ্যাঁ, গুড নাইট।